কোশ্চেন বা কনফিউশন আছে নাকি? ওকে, তো ম্যাটেরিয়ালস ইন্ট্রোডাকশন তো আমরা গো থ্রু করছি, স্কিম থ্রু, দেন নেক্সট ক্লাসে করছিলাম। আজকে বিল অফ ম্যাটেরিয়ালটায় যদি জাস্ট সামারি করে নিই, যে আমরা একটা গ্রাফিক্যাল স্ট্রাকচার দেখতেছিলাম, যেটার মাধ্যমে আমরা একটা প্রোডাক্ট আর কম্পোনেন্টের যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, এই দুইটা অ্যাপ্রোচ হতে পারে। এর মধ্যে আমরা জানি যে টপ ডাউন অ্যাপ্রোচটা হচ্ছে সবচেয়ে কমন। এন্ড দেন টপ ডাউন অ্যাপ্রোচের মধ্যে হচ্ছে বেসিক্যালি বিভিন্ন যে ফরম্যাট আছে, সেটার মধ্যে হচ্ছে টেবুলার ফরম্যাট আর ট্রি স্ট্রাকচারের ফরম্যাট আছে। তো টেবুলার ফরম্যাটের আমরা দুইটা ভার্সন দেখছি, যে টেবুলার ফরম্যাট আর ইনডেন্টেড ফরম্যাট। ইনডেন্টেড ফরম্যাটটা কেন আসছে? যাতে করে আমরা মাল্টিপল জেনারেশনের যে ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারি ভালো মতো, যে সাব অ্যাসেম্বলি যখন অনেকগুলো থাকে সেটা যাতে বুঝতে পারি একটা টেবিল দিয়েই। আর আমরা যখন ট্রি স্ট্রাকচারে গেছিলাম, সেখানে আমরা সিঙ্গেল লেভেল বম, মাল্টি লেভেল বম এগুলো গো থ্রু করেছি। এন্ড দেন ট্রি স্ট্রাকচারের মধ্যেই আমরা দেখতেছিলাম যে রেশিও আর পার্সেন্টেজ বিলটা দেখলাম। And তখন আমরা আস্তে আস্তে চিন্তা করেছি যে হোয়াট ইফ আমরা একটা প্রোডাক্টের যদি কয়েকটা আসলে ফিচার চিন্তা করি, যে ফিচার গুলোতে আমরা কিছু অপশন প্রোভাইড করতেছি, ঠিক আছে? সো এরকম হতেই পারে আমরা হচ্ছে যেমন ফর এক্সাম্পল মোবাইলের কথা চিন্তা করতেছিলাম, যে আমরা কয়েকটা মডেল হয়তো প্রিপেয়ার করতেছি একটা মোবাইলের। বাট দেন কেন কয়েকটা ডিফারেন্ট মডেল আছে? কারণ তাদের কয়েকটা ফিচার ডিফারেন্ট। হ্যাঁ, সো আমরা যদি এরকম চারটা ফিচার সিলেক্ট করি, দেন প্রত্যেকটা ফিচারের জন্য আমরা এরকম পাঁচটা, চারটা, তিনটা করে অপশন দিই, সেই ক্ষেত্রে হতে পারে যে এরকম যে আমাদের এই যে এক্সাম্পলটা বইয়ের 300টা একদম বিল অফ ম্যাটেরিয়াল চলে আসতেছিল। সো আমরা দেন মডিউলার বিল কনসেপ্টটা ওখানে দেখছিলাম, যে কিভাবে আমরা কনসাইজ ওয়েতে এদেরকে রিপ্রেজেন্ট করতে পারি, যাতে করে আমরা এতগুলো আমাদের বিল অফ ম্যাটেরিয়াল নিয়ে ডিল করা লাগবে না, এবং লাগলে আমরা তখন যেটা করতে পারবো যে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য একটা ফাইলের মডিউলার বিল হয়ে গেল, এবং S1, S2, S4 বিভিন্ন প্যাকেজ গুলোকে যে আমরা ডিফাইন করলাম, এগুলোকে এক্সপান্ড করলে আমরা কম্পোনেন্ট লেভেলেও চলে যেতে পারতেছি ইজিলি। তো এখানে আশা করি তোমাদের মনে আছে আমি যেটা বলতেছিলাম, যে তোমাদের ইনপুট এখানে দেওয়া থাকবে হচ্ছে ফিগার 6 দেওয়া থাকবে, আর ফিগার 8 এর ইনফরমেশন দেওয়া থাকবে। সো ফিগার 6টা যেরকম আছে এভাবেই কাইন্ড অফ দেওয়া থাকবে একটা ট্রি স্ট্রাকচারের মতো। বাট ফিগার 8 এর যে ইনফরমেশনটা সেটা হতে পারে যে এরকম ফিগার হিসেবে থাকতে পারে, অথবা হতে পারে যে আমি কোশ্চেনের মধ্যে আর কি বলে দিছি যে SM1 জিনিসটা কি, SP1 জিনিসটা কি। সো কোশ্চেনের ডেসক্রিপটিভ ওয়েতেও থাকতে পারে। আর আরেকটা কি হতে পারে, ফিগার 6এই মার্চ করে থাকতে পারে, যে SM1 থেকে এখানে ফার্দার ডিভিশন হয়ে গেল, SP1 থেকে ফার্দার ডিভিশন হয়ে গেল। সো এই ফিগার 8 এর ইনফরমেশনটা বিভিন্ন ভাবে থাকতে পারে। হ্যাঁ, সেপারেট ফিগার, ফিগার 6 এর মধ্যে ইনক্লুড করা, বা ডেসক্রিপশনের মধ্যে থাকা। সো এই ইনফরমেশন গুলো থাকলে আমরা দেখছি যে আমরা দুইটা স্টেপে ফাইনাল মডিউলার বিলটা ডেভেলপ করে ফেলতে পারি। প্রথম স্টেপটা হচ্ছে আমাদের সিউডো বিল উইথ কমন কম্পোনেন্টস, এইটাকে আমরা ডেভেলপ করব, ফিগার 10 যেটা। দেন আমরা ফাইনালি ফাইনাল মডিউলার বিলটা শো করব। এখানে ফর এক্সাম্পল জাস্ট একটা কম্বিনেশনের জন্য শো করা হয়েছে, এইটার কিন্তু চারটা কম্বিনেশন, রাইট? সো চারটাই কিন্তু এখানে শো করতে হবে। তো আমরা চারটা কম্বিনেশন হচ্ছে এই যে এখানে যে দেখতে পাচ্ছি, যে হ্যাঁ ফিগার 8 না, এই যে ম্যানুয়াল গিয়ার মেকানিক্যাল স্টিয়ারিং, ম্যানুয়াল গিয়ার পাওয়ার স্টিয়ারিং, অটো গিয়ার মেকানিক্যাল স্টিয়ারিং, আর অটো গিয়ার উইথ পাওয়ার স্টিয়ারিং। সো চারটা কম্বিনেশনের জন্য কিন্তু চারটা ডিফারেন্ট ফাইনাল মডিউলার বিল হবে। তো চারটাই কিন্তু শো করতে হবে। এখানে জাস্ট ফর এক্সাম্পল একটা শো করা হয়েছে। আর যখন তোমরা ফিগার 10টা আঁকতেছো, সিউডো বিলটা আঁকতেছো, সেখানে এটা ডিপেন্ড করতেছে যে আমাদের কয়টা কম্বিনেশন হচ্ছে প্লাস কমন। হ্যাঁ, তো এখানে যেমন আমরা যেটা চিন্তা করতেছিলাম, যে একটা অটোমোবাইলের ক্ষেত্রে যে আমরা গিয়ার আর স্টিয়ারিং দুইটা ফিচারের দুইটা করে অপশন দিচ্ছি। গিয়ারের জন্য ম্যানুয়াল গিয়ার হতে পারে, অটো গিয়ার হতে পারে, আর স্টিয়ারিং এর জন্য মেকানিক্যাল স্টিয়ারিং হতে পারে, পাওয়ার স্টিয়ারিং হতে পারে। সো দুই দুগুণে চারটা। তো সিউডো বিলে হচ্ছে আমাদের তাইলে কলাম হয়েছে 4+1, আর একটা কেন আসছে? কমন পার্টস রিপ্রেজেন্ট করার জন্য। তো তোমাদেরকে আমি যদি সে তিনটা ফিচারের প্রত্যেকটা দুইটা করে অপশন দিয়ে দেই, তাহলে 3 দুগুণে 6 প্লাস 1 7, 7টা কলাম হবে সিউডো বিলে। আর 6টা হচ্ছে তোমার ফাইনাল মডিউলার বিলে, হ্যাঁ, আসবে।
সো এই দুইটা আমাদের স্টেপ, যে সিউডো বিলটা ডেভেলপ করা এন্ড দেন ফাইনাল মডিউলার বিলটা ডেভেলপ করা আর কি। এই হচ্ছে মোটামুটি আমাদের যে মডিউলার বিল নিয়ে ছিল। দেন ফাইনালি আমরা বিল অফ মেটেরিয়াল চ্যাপ্টারে লো লেভেল কোডিং, হ্যাঁ, আমরা দেখেছিলাম আর কি। লো লেভেল কোডিং এর মধ্যে আমি আহ, কয়েকটা জিনিস হচ্ছে একটু তোমাদেরকে একটু হ্যাঁ চেক করি, দেখি যে তোমরা ঠিক মতো বুঝছো কিনা। তো এমনিতে আমরা লো লেভেল কোডিং হচ্ছে আমরা যেটা বলতেছিলাম কি, যে এটা কাইন্ড অফ আসলে মাল্টি লেভেল আর কি, একটা ট্রি স্ট্রাকচার, তাই না? ফিগার এটা যদি আমরা চিন্তা করি, বাট সার্টিং একটা ঘটনা ঘটলে দেন আমরা সেই মাল্টি লেভেল বমটাকে চাইলে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি আর কি। সো তখন লো লেভেল কোডিং এর ব্যাপারটা আসতেছে। সো প্রথম কোশ্চেন আমার, দেখি তোমাদের মনে আছে কিনা বা বলতে পারো কিনা, যে তোমাদেরকে আমি যদি একটা মাল্টি লেভেল বম দেই, ঠিক আছে, সো যেটা হচ্ছে আমাদের এখানে ফিগার এ, কখন আমি কনসিডার করব যে লো লেভেল কোডিং করা এখানে দরকার কিনা? কেউ বলতে পারবা? যদি কোনো কম্পোনেন্ট রিপিটেড হয়। আচ্ছা, দুইজনের কাছ থেকে শুনলাম, থ্যাংক ইউ, যে যদি কোনো কম্পোনেন্ট রিপিট হয়। আচ্ছা, এইটা ভেরি ইম্পর্টেন্ট একটা আমাদের কন্ডিশন, হ্যাঁ, ক্রাইটেরিয়া লো লেভেল কোডিং কনসিডার করার জন্য। বাট এই কন্ডিশনটা না সাফিসিয়েন্ট কন্ডিশন না। রিপিট হইলেই হচ্ছে লো, মানে আমি ধরো তোমাকে একটা মাল্টি লেভেল বম দিলাম, ঠিক আছে, সে কোনো রিপিট নাই। হুম, সেই ক্ষেত্রে তুমি করতে পারো কি, আমি যদি তোমাকে বলি যে এটা লো লেভেল কোডিং করে দাও, তো তুমি এক্স্যাক্টলি আমাকে ওটাই ধরাই দিতে পারবে, রাইট? যে স্যার হ্যাঁ লো লেভেল কোডিং করাই আছে, এইটা এরকমই হবে। সো তোমার কোনো চেঞ্জ করা কিন্তু লাগবে না, যদি কিনা কোনো রিপিট না থাকে। এটা তো আশা করি তোমরা বুঝছোই। সো যদি রিপিট থাকে, তোমরা দুইজন যেটা বলতেছো, যদি রিপিট থাকে তখন স্যার লো লেভেল কোডিং এর ব্যাপারটা আসতেছে। এইটা কাইন্ড অফ ট্রু, পার্শিয়াল ট্রু, হ্যাঁ। সো এইটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া যেটা আমরা চিন্তা করতে পারি যে লো লেভেল কোডিং আমরা চিন্তা করব কি না, এটা প্রথম ক্রাইটেরিয়া। আর একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে আসলে, সেটা কি, সেটা ক্লিয়ার করব আর কি আজকে, দিয়ে তারপর এটা আমরা আজকে রেফার করব। সেটা হচ্ছে যে এমন কোন তাহলে এক্সাম্পল দিতে পারবা কিনা, ফর এক্সাম্পল এই ফিগার এটাই, যেখানে রিপিটেশন থাকবে, কিন্তু স্টিল আমি তোমাকে যদি এইটাকে মাল্টি লেভেল একটা বম দিলাম, দিয়ে বললাম যে লো লেভেল কোডিং করে দাও, এমন কোন সিনারিও চিন্তা করতে পারতেছো কিনা তুমি এক্স্যাক্টলি আমাকে ওইটাই ফেরত দিয়ে দিতে পারবা, বলবা যে স্যার লো লেভেলিং করা হয়ে গেছে, এটাই আর কি, কিন্তু এখানে কিন্তু রিপিটেশন আছে। কখন এটা হইতে পারে বলো দেখি? স্যার যদি সেম লেভেলেই কম্পোনেন্টটা রিপিটেড হয়। ভেরি গুড, রাইট। যদি সেম লেভেলে রিপিটেশন থাকে, হ্যাঁ, সো রিপিটেশন থাকাটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটা সাফিসিয়েন্ট না। সাফিসিয়েন্ট হওয়ার জন্য আমাদের আরেকটা কন্ডিশন চলে আসতেছে, আরেকটা ক্রাইটেরিয়া চলে আসতেছে, দ্যাট ইজ রিপিটেশনটা হইতে হবে মাল্টিপল লেভেলে। মাল্টিপল লেভেলে যদি রিপিটেশন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওই জিনিসটাই আমাকে ধরাই দিতে পারবা, স্যার এই যে হ্যাঁ এটাই নেন, এটাই লো লেভেল কোডিং আমি করে দিছি। সো আমি কিন্তু আমি মানতে বাধ্য যে হ্যাঁ তুমি লো লেভেল কোডিং করছো, কারণ দুইটা মানে রিপিটেশন যদি কোনো কিছু একটা হয়েছে, সেটা মানে যেরকম একই লেভেলে আছে, তো ওটাই তো ওইটাই হবে, হ্যাঁ। সো ফর এক্সাম্পল ফিগার এতেই যদি আমরা চিন্তা করি যে বাম পাশের ডিটাকে ভুলে যাই, আমরা ডান দিকে যে দুইটা ডি আছে, একটা এইচ থেকে ডি আসছে, একটা এফ থেকে ডি আসছে, হ্যাঁ। সো এফ থেকে ধরো অন্য কোনো কিছু হইলো, সে টি হইলো, টি এর পরে এখন দেন ডি হইলো, এরকম যদি হয়, সো ডিটাকে ইনিশিয়ালি কিছু প্রসেসিং করে হয়তো টি কম্পোনেন্টে কনভার্ট করা হচ্ছে, দেন ওই টিটাকে এফ এ কনভার্ট করা হচ্ছে, ঠিক আছে। সো তখন কিন্তু দুইটা ডি হচ্ছে লেভেল 4 আছে, আর বাম পাশের ডিটা মনে করো নাই, ওটা অন্য কিছু জেড, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা লো লেভেল কোডিং করলেও কোনো চেঞ্জ আসবে না, ওইটাই হবে। সো তার মানে একটা জিনিস, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের ক্লিয়ার থাকতে হবে যে লো লেভেল কোডিং এর যে কোনো চেঞ্জ আসবে, হ্যাঁ, কোনো রিফ্লেকশন আসবে, সেইটা ডিপেন্ড করবে দুইটা কন্ডিশনের উপরে, নট ওয়ান, দুইটা কন্ডিশনের উপরে। একটা হচ্ছে রিপিটেশন থাকা লাগবে, এন্ড দেন সেকেন্ডটা হচ্ছে সেই রিপিটেশনটা মাল্টিপল লেভেলে হইতে হবে। সো ক্লিয়ার, আমি যখন বলতেছি তাইলে যে রিপিটেশন থাকাটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, বাট সাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া না।
এইটা রিপিটেশন থাকা মানেই এরকম না যে লো লেভেল কোডিং এর জন্য কোনো রিফ্লেকশন বা চেঞ্জ আসবে, ঠিক আছে? তো এই দুইটা কন্ডিশন তোমাদেরকে কিন্তু তাহলে মাথায় রাখতে হবে। যারা লো লেভেল কোডিং বুঝছো তারা আশা করি বুঝতে পারছো। আরেকটা আমি ইন্টারেস্টিং কথা বলতে পারি, সেটা হচ্ছে দেখো তো এই আর্গুমেন্টের সাথে তোমরা এগ্রি করো কিনা, যে মাল লো লেভেল কোডিং এ একটা একটা পার্ট মাল্টিপল লেভেলে থাকতে পারবে না, রাইট? লো লেভেল কোডিং এটা এনশিওর করতেছে যে একটা কম্পোনেন্ট মাল্টিপল লেভেলে থাকতে পারবে না। বাট এটার ভাইস ভার্সাটা কি ট্রু লো লেভেল কোডিং এর জন্য, যে একটা লেভেলে কি মাল্টিপল কম্পোনেন্ট বা পার্ট বা সাব অ্যাসেম্বলি যেটাই বলি না কেন থাকতে পারবে না? এটা কি লো লেভেল কোডিং এর জন্য ট্রু কিনা, কেউ বলতে পারবা? লো লেভেল কোডিং বলতেছে যে মাল্টিপল লেভেলে একটা কম্পোনেন্ট থাকতে পারবে না, কিন্তু এটা কি বলতেছে যে একটা লেভেলে মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারবে না? না স্যার, থাকতে তো পারবেই। যখন রাইট। একসাথে নিচে লোয়েস্ট লেভেলে নামায় আনতেছি তখন তো এক লেভেলেই মাল্টিপল হয়ে গেল। মাল্টিপল কিন্তু মানে মাল্টিপল বলতে বুঝাচ্ছি, ধরো সে আমাদের এখানে লেভেল 4 হচ্ছে সব ডি থাকলো, ডিটাকে আমি মাল্টিপল বলতেছি না, হ্যাঁ? তো ডি এর সাথে অন্য কোনো কম্পোনেন্ট থাকতেই পারে, রাইট? যেমন আমরা যদি লেভেল 3 কথা চিন্তা করি, এখানে এখানে কিন্তু অলরেডি এইচ আর আই আছে, রাইট? ইয়েস স্যার। তো হ্যাঁ, এইটাই আর কি, যে সো কাজে এটা কিন্তু খুবই একটা চমৎকার কথা আর কি, যে লো লেভেল কোডিং যেটা বলতেছে সেটা হচ্ছে যে একই কম্পোনেন্ট মাল্টিপল লেভেলে থাকতে পারবে না, বাট ভাইস ভার্সাটা হইতে পারবে। ভাইস ভার্সা কি? ভাইস ভার্সা হচ্ছে একই লেভেলে মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারবে, ঠিক আছে? সো এইটা গুলায় ফেলিও না যে একই লেভেলে মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারবে কিনা, এটার সাথে কিন্তু কোনো ব্যাপার নাই। লো লেভেল কোডিং এ থাকতেই পারে, নাও পারে, থাকতেও পারে। ওইটা নিয়ে লো লেভেল কোডিং এর কোনো ইস্যু নেই। লো লেভেল কোডিং যেটা খালি এনশিওর করতেছে যে একটা পার্ট যাতে মাল্টিপল লেভেলে না থাকে। সো ফর এক্সাম্পল ডি, ডি যদি থাকে সেটা যে কোনো একটা লেভেলেই খালি থাকবে, সেটা মাল্টিপল লেভেলে থাকবে না। তো এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট আর কি কনসেপ্ট, এটা যাতে তোমাদের ক্লিয়ার থাকে। এরকম কিছুটা কিন্তু ঘুরায় ফিরে আমি কিন্তু নট নেসেসারি ডিরেক্ট কোশ্চেন সবসময় তোমাদেরকে দিব যে লো লেভেল কোডিং কি, হ্যাঁ এটা এক্সপ্লেইন করো। সো হোয়াট ইফ আমি এইভাবে একটু ঘুরায় কোশ্চেন করলাম, সো যে বুঝতেছো সে কিন্তু এটা প্রপারলি তখন এরকম ফিগার দিয়ে এক্সপ্লেইন করতে পারবা, হ্যাঁ, যে কেন লো লেভেল কোডিং এর এই দুইটা ক্রাইটেরিয়া বা একটা ক্রাইটেরিয়া কেন সাফিসিয়েন্ট না, বা কেন এই আর্গুমেন্টটা হ্যাঁ ট্রু বা ফলস। সো এগুলো কিন্তু আমাদের তখন এইভাবে এক্সপ্লেইন করতে পারতে হবে। সো আশা করি হ্যাঁ এগুলোর মাধ্যমে তোমাদের লো লেভেল কোডিংটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর লাস্ট যেটা বলতে পারি, যে লো লেভেল কোডিংটা যে করতেছি, যে কি হচ্ছে একটা কম্পোনেন্ট বা পার্ট বা সাব অ্যাসেম্বলি এরা একটা লেভেলে চলে আসতেছে। এখন ডেফিনেটলি লেভেলটা হায়ার লেভেলে যাইতে পারতেছে না, মানে হায়ার লেভেল বলতে বুঝাচ্ছি লেভেল 0-র দিকে। হ্যাঁ, ওই লেভেল 0-র দিকে যাওয়া হচ্ছে হায়ার, আর লেভেল 4, 5, 6, 7 এদিকে নামা মানে হচ্ছে লোয়ার লেভেলে নামা। সো আমরা হায়ার লেভেলে যেতে পারবো না, আমরা তখন ওই জন্য কি করি, লোয়েস্ট যে লেভেলটা আছে ওই লেভেলে এদেরকে টেনে নামায় আনি, ঠিক আছে? আচ্ছা, তো এই লো লেভেল কোডিংটা কেন করা হয় বলতো? এটা সুবিধাটা কি হচ্ছে কেউ বলতে পারবা নাকি? এটা করে লাভটা কি হইলো? কেন কষ্ট করে আমি এদেরকে ঘাড় ধরে নিচের লেভেলে নামায় আনতেছি? অলরেডি তো মাল্টি স্ট্রাকচার আমাদের বম ছিলই, ওইখানে হইতেই পারে যে একটা পার্ট রিপিট হচ্ছে মাল্টিপল জায়গায় আছে এবং এটা ডিফারেন্ট লেভেলে আছে। সো এটাকে আমি এক লেভেলে আনার আমার মোটিভেশনটা কি? মডিউলার বিল যেমন, আশা করি তোমাদের কাছে এখন ক্লিয়ার যে মডিউলার বিলের মোটিভেশনটা তোমরা জানো যে কেন মডিউলার বিল কনসেপ্টটা আসলো। হ্যাঁ, যে বিভিন্ন ফিচার গুলোর মধ্যে আমি যখন অপশন প্রোভাইড করতেছি তখন অনেকগুলো টু মেনি বম চলে আসতেছে। তো আমরা চাচ্ছিলাম আসলে কোনো একটা কনসাইজ ওয়ে ফিগার আউট করার, যেটাতে রিপ্রেজেন্ট করতে পারি আমরা অল্প কয়েকটা বম দিয়ে। হ্যাঁ, সো লো লেভেল কোডিং এর মোটিভেশনটা কি, এটা কেন লাগতেছে, এটার কি সুবিধা হইলো? কেউ পারবা নাকি বলতে? স্যার মেবি কম্পোনেন্টটা কেনার জন্য সুবিধা হইলো, যে কতগুলা কোয়ান্টিটি আছে একবারই কিনে ফেললাম। বাট কিভাবে তোমার সুবিধা হইলো মানে কম্পোনেন্ট কেনার জন্য? আলাদা আলাদা লেভেলে দেখলে ডিটা হয়তো হুম, সেকেন্ড লেভেলে একবার দেখলাম, থার্ড লেভেলে ভেরি একবার গুড, দেখলাম, রাইট, আলাদা হইলো। এক্স্যাক্টলি। বাট
একসাথে দেখলে আমি একসাথে দেখতে পারলাম যে তিনটাই লাগবে ডি, তিনটাই কিনে ফেললাম। এক্স্যাক্টলি, রাইট রাইট, ভেরি গুড। এই পয়েন্টটাতে আমি আসতে চাচ্ছিলাম যে এইটা যেটা মেক শিওর করে যে তুমি যখন, মানে আমরা আসলে এই যে এই বমগুলো ইউজ করতেছি কিসের জন্য, যে কাইন্ড অফ বুঝার জন্য রিলেশনটা, যে ওকে মানে কোথায় কোথায় কোনটা লাগতেছে। সো দ্যাটস ওয়াই তখন আমি বুঝতে পারবো লাইক ওকে কোথায় কোনটা লাগতেছে, কয়টা লাগতেছে, এরকম ব্যাপারগুলো বুঝার জন্য। তো এখন আমি যদি এইটা দেখে তোমাদেরকে জিজ্ঞেস করি যে আমার কয়টা ডি লাগবে, তো তুমি তখন হয়তো ইজিলি স্যার বলবে যে স্যার আরে আপনি হচ্ছে এই দুইটা ডি কে লেভেল 4-এ আনায় কি মানে কয় সেকেন্ডের বাঁচাইলেন, আমি তো এটা দেখেই বলে ফেলতে পারবো। হ্যাঁ, হয়তো আমার 5 সেকেন্ড এক্সট্রা লাগতে পারে খুব বেশি হইলে। ট্রু, কারণ আমরা খুব সিম্পল লেভেল এখন স্ট্রাকচার দিয়ে আমরা দেখতেছি, কারণ যাতে আমরা ইজিলি বুঝতে পারি, ক্যাচ করতে পারি কনসেপ্ট গুলো। বাট যখন এটাই চিন্তা করো যে লেভেল যদি এখন আমাদের মনে করো যে থাকে 20টা, আর কম্পোনেন্ট থাকে ধরো হইতেই পারে ধরো 50টা 40টা, এখন যদি তোমার আমি বলি, তুমি কিন্তু এখন মানে মেজাজ খারাপ করে ফেলবা, হ্যাঁ স্যার মানে এখন সবগুলোর মধ্যে এটা কেমনে খুঁজবো এখন, ঠিক আছে এটা বিরক্তিকর। হ্যাঁ, ওই জন্যই হ্যাঁ যে আমি তখন করব কি, আমি তখন হচ্ছে জাস্ট হচ্ছে ধরো একটা কলামের মধ্যে হয়তো আমি আগে দেখতেছি, হ্যাঁ যে সবগুলা রোর মধ্যে রো রো ওয়াইজ আমি মানে যাচ্ছি, যে সে আমাকে বলা হয়েছে ডি কম্পোনেন্টটা খুঁজতে। So আমি যখনই একটা কলামের মধ্যে পাই গেলাম যে ডি আছে একটা সার্টেন লেভেলে, তার মানে একটা সার্টেন রোতে, তখনই কিন্তু আমি বুঝে ফেলবো যে ওকে লো লেভেলিং কটা কোডিং করা হয়েছে, তো এটাতে করা হয়েছে, ওকে ভেরি গুড। তখন কিন্তু আমার আর কোনো দরকারই নাই ডিফারেন্ট রো গুলাতে খোঁজা, ডিফারেন্ট লেভেল গুলাতে খোঁজা। আমি সিম্পলি ওয়ান্স একটা ডি পেয়ে গেছি, আমি জাস্ট ওই রোটা চেক করবো। ওই রোতে চেক করলে আমি সবগুলা জায়গায় পেয়ে যাব যে এই ডিটা কোন কোন জায়গাতে ইউজ হচ্ছে, এবং ওই যে টপ রাইট মোস্ট জায়গায় যদি লেখা থাকে যে কয়টা আর কি কোয়ান্টিটি, জাস্ট সিম্পলি ওগুলোকে যোগ করেই আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো লো লেভেল কোডিং এর ব্যাপারটা এটা যে তোমার বারবার যে খুঁজা, তোমার দেয়ার ইজ এ চান্স তুমি মিস করে ফেলতে পারো, হ্যাঁ ওইটার চান্স অনেক কমে যাচ্ছে, তোমার ভুল করার চান্স আমি কমায় দিচ্ছি, এমন ভাবে জিনিসটাতে একটা চেঞ্জ আনলাম। হ্যাঁ, সো এইটা হচ্ছে লো লেভেল কোডিং এর মোটিভেশনটা, যে আমাদের টাইম এনার্জি সেভ করতেছে, আমাদের ভুল হওয়ার চান্স কমে যাচ্ছে। সো দ্যাটস ডেফিনেটলি আর কি আমাদের একটা অ্যাডভান্টেজ আর কি। সো এখান থেকে তোমাদের কি কি টাইপের কোশ্চেন আসতে পারে? ফার্স্ট অফ অল অবভিয়াসলি আমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন আসতে পারে, যে তোমাদেরকে কোনো একটা আমি পার্টিকুলার ফরম্যাটের বমকে আমি এক্সপ্লেইন করতে বলতে পারি। যে কোনো এক্সপ্লেনেশন যদি আসে তোমাদের ডেফিনেটলি একটা ফিগার আঁকতে পারা উচিত, ঠিক আছে, যাতে তোমরা এক্সপ্লেইন করতেছো ভালো কথা, বাট ফিগার ছাড়া এইটাকে প্রপারলি যে তুমি বুঝছো এটা মানে রিপ্রেজেন্ট করা একটু আসলে এক্সপ্রেস করা একটু ডিফিকাল্ট। সো তোমাদের একটু অভ্যাস থাকতে হবে যে স্ট্রাকচার গুলা তোমরা প্রত্যেকটা স্ট্রাকচার এঁকে ফেলতে পারো, হ্যাঁ এবং এগেইন এরকম হাইপোথেটিক্যাল স্ট্রাকচার ইজ ফাইন, হ্যাঁ এবিসি দিয়ে বলতেছো দ্যাটস ওকে ফাইন। সো ডেসক্রিপটিভ কোশ্চেন আসতে পারে যেমন, বাট দেন ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসতে পারে কোন সেন্সে, বা লাইক একটু ম্যাথোলজিক্যাল ফরম্যাটের কোশ্চেন আসতে পারে কোন সেন্সে। তোমাদেরকে আমি এই যে মডিউলার বিলের ফিগার 6 আর 8 এর ইনফরমেশন দিয়ে বলতে পারি যে ফাইনাল মডিউলার বিল গুলো স্টেপ ওয়াইজ তোমরা ডেভেলপ করো। সো এখানে তোমার স্ট্র্যাটেজিক মেথড একটা ফলো করে তোমাদেরকে এরকম কাজও করা লাগতে পারে। তারপরে আরো কি হইতে পারে ম্যাথোলজিক্যাল কোশ্চেন, যে আমি তোমাদেরকে মাল্টি লেভেল একটা বম দিতে পারি, দিয়ে বলতে পারি যে লো লেভেল কোডিং করো। হ্যাঁ, সো এটা হচ্ছে তখন তোমাদেরকে এইভাবে আঁকতে হবে রাদার দ্যান ডেসক্রিপটিভ, তোমরা হয়তো এরকম অ্যাকচুয়ালি কোনো কিছু ট্রি স্ট্রাকচার এঁকে দেন কোনো কিছু সলভ করতেছো আর কি। সো এরকম কোশ্চেন হইতে পারে, এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার কি, ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, ইনডিরেক্ট কোশ্চেন আসতে পারে। ডিরেক্ট কোশ্চেন আসছে যখন আমি তোমাকে বলতেছি একদম যে লো লেভেলিং কোডিং কি, এক্সাম্পল দাও বা ফিগার সহ এক্সপ্লেইন করো, ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট কোশ্চেন। আর ইনডিরেক্ট কোশ্চেন কি, ওই যে যেটা বললাম যে তো মানে এক্সপ্লেইন করো যে লো লেভেল কোডিং এ বলা হচ্ছে মানে, বা হ্যাঁ যে মাল্টিপল পার্টস বা কম্পোনেন্ট বা সাব অ্যাসেম্বলি একই লেভেলে, নাকি উল্টা বললাম না, একটা কম্পোনেন্ট একই কম্পোনেন্ট বা সাব অ্যাসেম্বলি বা পার্ট মাল্টিপল লেভেলে থাকতে পারবে না, কিন্তু উল্টাটা ট্রু লো লেভেল কোডিং এর জন্য। তুমি কি এটা এগ্রি করো কিনা, তোমার অ্যান্সারের পক্ষে যুক্তি দাও। হ্যাঁ, সো এরকম ইনডিরেক্ট কোশ্চেনও কিন্তু করতে পারি। সো তখন তুমি কিন্তু ডিরেক্ট অ্যান্সার দিতে পারতেছো না বই থেকে, বাট তুমি যদি লো লেভেল কোডিং বুঝে থাকো, তোমার ডেফিনেটলি এটা এক্সপ্লেইন করতে পারা উচিত ফিগার সহ, ঠিক আছে। সো ডিরেক্ট কোশ্চেনও আসতে পারে, ইনডিরেক্ট কোশ্চেনও আসতে পারে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা পড়লাম ওখানে মোর লাইক এভরিথিং হচ্ছে ডেসক্রিপটিভ আর ডিরেক্ট কোশ্চেন। সো ওইখানে খুব একটা ইয়া নাই। হ্যাঁ,
আর কোনো মানে ভ্যারিয়েশন আমি আপাতত চিন্তা করতেছি না ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটার জন্য। বাট এই যে বিল অফ ম্যাটেরিয়াল, এখানে কিন্তু আমরা ডিরেক্ট কোশ্চেন করতে পারি, ইনডিরেক্ট কোশ্চেন করতে পারি, ডেসক্রিপটিভ কোশ্চেন করতে পারি, ম্যাথমেটিক্যাল বা একটু ম্যাথোলজিক্যাল কোশ্চেন করতে পারি, ঠিক আছে? সো এখানে কিন্তু ভ্যারিয়েশনটা আসা সম্ভব আর কি। তো আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। ওকে, দেন আমরা হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টারটা আজকে যেটা স্টার্ট করব এইখানে, সেটা হচ্ছে ইনভেন্টরি ক্লাসিফিকেশন। সো যেটা আমরা বলতেছিলাম যে আমরা হচ্ছে ইনিশিয়ালি কিছু অপারেশনস বা ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের টপিক পড়তেছি, পড়ার পরে দেন আমরা ওয়ান্স আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি নিজেদেরকে একটা প্রোডাকশন ফ্যাসিলিটিতে চিন্তা করি, একটা ইউনিটেই আসি, এইখানকার বিভিন্ন অপারেশন, হ্যাঁ, বিভিন্ন কিছু কিভাবে মেনটেন করা যেতে পারে, প্ল্যান করা যেতে পারে, ম্যানেজ করা যেতে পারে, এই টেকনিক্স গুলো আমরা বুঝে ফেললাম। দেন তখন আমরা এক্সপান্ড করব যে ঠিক আছে, আমরা এখানে আসলে নিজেদেরকে জাস্ট ম্যাক্সিমাইজ করাটাই ইনাফ না, আমরা এখানে বেশ কিছু কাজের জন্য অন্যদের উপর ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ সাপ্লায়ারদের উপর ডিপেন্ডেন্ট, ডিস্ট্রিবিউশন সেন্টারের উপর ডিপেন্ডেন্ট, রিটেল শপের জন্য উপর ডিপেন্ডেন্ট। সো তাদেরকে সহ আমাদের একটু অপটিমাইজ করার চেষ্টা করতে হবে, এন্ড দেন আমরা সাপ্লাই চেইন কনসেপ্টের দিকে চলে যাবো আর কি, যে হোয়াট ইফ আমরা এই কনসেপ্ট গুলোকে তাহলে সবাই মিলে চিন্তা করি, তখন কি হয়, হ্যাঁ। সো ওইভাবে দেন আমরা শিফট করবো আর কি। তো আমরা আপাতত আমাদের যে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বা অপারেশন ম্যানেজমেন্টের মধ্যেই আছি। সো আমরা আপাতত হাসিন স্যারের এই ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বইয়ের এই চ্যাপ্টার 3-তে এখন আসলাম আর কি। তো আমার প্ল্যানটা হচ্ছে যে ইনিশিয়াল এরকম আমরা কিছু টপিক পড়ে, যে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বলি, ইনভেন্টরি ক্লাসিফিকেশন বলি, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বলতে আসলে এই যে বিল অফ ম্যাটেরিয়াল পড়তেছি, এই বিল অফ ম্যাটেরিয়ালের সাথে রিলেটেডই হচ্ছে আমরা এরপরে পড়বো হচ্ছে এমআরপি, ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্টস প্ল্যানিং, যেখানে দেখবো যে বিল অফ ম্যাটেরিয়াল হচ্ছে একটা ইনপুট, বাট দেন আরো কিছু জিনিস আছে, হ্যাঁ, এমপিএস আছে, মাস্টার প্রোডাকশন স্কেডিউল আছে, হ্যাঁ। সো ওগুলা জিনিস আমরা ইআরপি পড়বো। সো ওই টপিক গুলো দেন আমরা যখন পড়বো তখন আমরা স্টিভেনসনের বইটাতে চলে যাবো আর কি। ওকে, তো এরকম ইনিশিয়াল কিছু টপিক পড়ে আমি শুরুর দিকেই তোমাদেরকে পড়াবো হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং। তোমাদের এই জন্য আমি ডিমান্ড ফোরকাস্টিংটা পড়াবো, যেহেতু তোমরাও যেটা আসলে সাজেস্ট করতেছিলে যে স্যার আমাদের আসলে কোর্স প্রজেক্ট গুলো অনেক ক্ষেত্রেই হয় হয়তো যে একদম লাস্টের দিকে আমরা জানলে তখন আমাদের খুব একটা টাইম থাকে না, বা মানে লাস্টের দিকে প্রেসার পড়ে যায়। সো আমিও যেটা ওই জন্য করবো যে ইনিশিয়াল এরকম কয়েকটা টপিক গো থ্রু করার পরপরই আমি ডিমান্ড ফোরকাস্টিং এ যাবো। ডিমান্ড ফোরকাস্টিং এর দেন যে গেলাম, ওইখানে যেটা করব আমি, ডিমান্ড ফোরকাস্টিং মানে বেসিক্যালি কি, আমরা কোনো কিছু প্রেডিক্ট করার চেষ্টা করতেছি, আমাদের ডিমান্ডটা প্রেডিক্ট করার চেষ্টা করতেছি। দেন সো ডিমান্ড ফোরকাস্টিংটা পড়ায় আমি প্রেডিকশন রিলেটেড তোমাদেরকে আর একটু কিছু ফর্মাল জিনিস আমি কিছু তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদেরকে তোমরা মোর লাইক বলতে পারো মেশিন লার্নিং এর দিকে, ঠিক আছে? সো মেশিন লার্নিং বেসিক্যালি আসলে ফোরকাস্টিং এরই আরেকটু মোর ফর্মালাইজড একটা ভার্সন, হ্যাঁ, আর একটু অটোমেটেড ভার্সন আর কি। সো ফোরকাস্টিংটার আমি যদি তোমাদের ফাউন্ডেশনটা দিয়ে ফেলতে পারি, যেটা বেসিক্যালি আসলে দুটাকে আমরা চিন্তা করতে পারি, প্রেডিকশন আমরা নিয়ে পড়াশোনা করতেছি। সো ফোরকাস্টিং এর কিছু বেসিক টেকনিক আমরা জানার পরে দেন আমি এমএল নিয়ে তোমাদেরকে হালকা কিছু বেসিক আইডিয়াটা দিব, দেন ওইটার উপর বেস করে আমি তোমাদেরকে কিছু কোর্স প্রজেক্ট অ্যাসাইন করবো। সো এই জন্য আমি এরপরে শুরুতে তোমাদের ডিমান্ড ফোরকাস্টিং এ চলে যাব, দেন একটা ক্লাস হবে যেখানে আমি একটু মেশিন লার্নিং এর বেসিকটা নিয়ে আলাপ করব, প্লাস তোমাদেরকে এটার বেসিসে কিছু কোর্স প্রজেক্টের আমি ইনস্ট্রাকশন দিব। কোর্স প্রজেক্টটা নিয়ে আমি যেভাবে চিন্তা করতেছি তোমাদের সাথে আমি একটু শেয়ার করি, অন্য সেকশনে আলাপ করলাম অলরেডি। সো যেটা হচ্ছে যে আমি কোর্স প্রজেক্টের জন্য ডেডিকেটেড হচ্ছে জাস্ট দুইটা ক্লাস চিন্তা করতেছি না, দুইটা ক্লাসও বলা ঠিক হলো না, আসলে একটা ক্লাস চিন্তা করতেছি না হয়তো, কিন্তু তোমরা অনেক সময় হইতে পারে কোনো কোনো কোর্সে এরকম করতে পারো যে কি, তোমাদেরকে কোর্স প্রজেক্টের কথা বলা হইলো, দেন তোমরা কোনো কিছু একটা ডিসাইড করছো যে তোমাদের গ্রুপটা হয়তো সার্টেন একটা কোর্স প্রজেক্ট করবা, এন্ড দেন ফাইনালি একদম হয়তো একটা ক্লাসে তোমরা টার্ম পেপার দিলা আর প্রেজেন্টেশন দিলা আর কি। দেন তোমরা হয়তো বেশ বড় ইভেন্ট প্রেজেন্টেশন দাও, শুনলাম যেটা অনেকে 25 মিনিট ধরে প্রেজেন্টেশন দাও এরকম। সো আমি হচ্ছে ওইটা খুব একটা প্রেফার করি না, হ্যাঁ, যে তোমরা তোমাদের মতোই একদম কাজ করে টোরে একবারে দেন অনেক বড় সড়ো একটা প্রেজেন্টেশন দিলা। আমি যেটা পার্সোনালি আমার বিভিন্ন কোর্সে আমি ট্রাই করি একটা কোর্স প্রজেক্ট রাখার, যাতে করে ওইটার থ্রুতে তোমরা একটু প্র্যাকটিক্যাল কিছু রিয়েল লাইফের সাথে কানেক্টেড হয়ে জিনিসগুলো নলেজ গুলো আর কি কাজে লাগাতে পারো। তো আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি কোর্স প্রজেক্টের উপর ডেডিকেট করে 4টা ক্লাস প্ল্যান করতে চাই, যেটার মধ্যে একটা ক্লাস ডেফিনেটলি হচ্ছে তোমাদের ওই ফাইনাল প্রেজেন্টেশনটা দেওয়া, বাট দেন এগেইন ফাইনাল প্রেজেন্টেশন এত বড় হবে না, হ্যাঁ, যে 25 মিনিট ধরে তোমরা প্রেজেন্ট করবা একটা গ্রুপ। সো ফাইনাল প্রেজেন্টেশনও ইভেন ইটসেলফ হয়তো তোমরা নিজেরা প্রেজেন্ট করবা মেবি 10 মিনিটস,
বাট দেন আমাদের পরে 5 মিনিট থাকতে পারে কোশ্চেন এন্ড অ্যান্সার ওই একটা গ্রুপের সাথে, যে আমি কিছু কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম, ক্লারিফাই করলাম, ঠিক আছে? সো এরকম টাইপের হইতে পারে। এগেইন নাথিং হচ্ছে একদম রিটেন অন স্টোনস, যে মানে কনক্রিট কোনো কিছু বলে দিচ্ছি না, জাস্ট আইডিয়া শেয়ার করতেছি, এরকম টাইপের হইতে পারে তোমাদের, যাতে মানে হেডস আপ তোমরা পাও আর কি। তো ওইটা থাকতেছে আমাদের ফাইনাল ক্লাসে, দ্যাটস ওকে। তোমরা রিপোর্ট সাবমিট করলা এন্ড দেন ফাইনাল প্রেজেন্টেশন করলা, বা মেবি আমি এরকম দিলাম যে ফাইনাল প্রেজেন্টেশনটা হবে তার কয়েকদিন পরে রিপোর্টটা সাবমিট করলা, যাতে করে আমি টুকটাক যদি কোনো ফিডব্যাক দেই ওগুলো ইনকর্পোরেট করে দেন তোমাদের রিপোর্টটা বা টার্ম পেপারটা সাবমিট করতে পারো। সো ওইটা আছে অ্যাজ ইউজুয়াল। বাট দেন এর আগে আমি 3টা ক্লাস প্ল্যান করতে চাচ্ছি আর কি। আহ, 3টা ক্লাস কি কি? প্রথম ক্লাসটা হবে যেটাতে হচ্ছে আমি তোমাদেরকে যে ফাউন্ডেশনটা নিয়ে আলাপ করব, কোর্স প্রজেক্টে ইনস্ট্রাকশন গুলো তোমাদেরকে আমি দিয়ে দিব, এবং তোমরা কিভাবে চিন্তা করবা, কি কি জিনিস আমি এক্সপেক্ট করতেছি ওই জিনিসগুলো আমি এক্সপ্লেইন করবো একটা ক্লাসে, এন্ড দেন তোমাদেরকে ইনস্ট্রাকশন সহ আমি তোমাদেরকে আর কি দিয়ে দিলাম আর কি, যে like, ঠিক আছে এইভাবে তোমরা কোর্স প্রজেক্ট প্ল্যান করবা। সো একটা ক্লাস বেসিক্যালি আমি কোর্স প্রজেক্টের ফ্রেমওয়ার্কটা তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি, ওটার জন্য হেল্পফুল বিভিন্ন আইডিয়া গুলো, কনসেপ্ট গুলো শেয়ার করতেছি, দিয়ে আমি তোমাদেরকে বলে দিলাম এরকম। সো এটা একটা ক্লাস, ইনিশিয়াল ক্লাস। সো 1 নাম্বার ক্লাস এই, 4 নাম্বার ক্লাসও তোমাদের কাছে ক্লিয়ার যে তোমরা ফাইনাল প্রেজেন্টেশনটা দিচ্ছ। সেকেন্ড আর থার্ড ক্লাসটা কি হবে? সেকেন্ড ক্লাসটা হবে যে তোমাদের প্রজেক্ট প্রপোজাল। সো আমার ওই ইনস্ট্রাকশন গুলো মেনটেন করে তোমরা প্রত্যেকটা গ্রুপ কি চিন্তা করতেছো, সো গ্রুপ হইতে পারে 4 জন বা 5 জনের মতো করে, হয়তো হ্যাঁ এক একটা গ্রুপ হয়তো আমি দিয়ে দিলাম, অ্যাসাইন করে দিলাম, সমস্যা নেই, ওটা পরে তোমাদের সাথে আলাপ করে আমি ফাইনাল করতে পারবো। সো প্রত্যেকটা গ্রুপ তখন একটা প্রপোজাল নিয়ে ফার্স্টে হয়তো আসবা, যে স্যার আপনি যা যা ইনস্ট্রাকশন দিচ্ছেন, আইডিয়া দিচ্ছেন, যেই জিনিসগুলো চিন্তা করে বলছেন কোর্স প্রজেক্ট প্ল্যান করতে, আমরা এরকম একটা আর কি প্ল্যান করছি। সো কোর্স প্রজেক্ট প্রপোজালে যেটা হবে, তাহলে তোমরা প্রত্যেকটা গ্রুপ হয়তো সে মেবি 5 মিনিট করে কোনো একটা প্রেজেন্টেশন দিবা, যেখানে তোমরা just তোমাদের আইডিয়াটা পিচ করবা, তোমাদের প্ল্যানটা পিচ করবা, যে তোমরা কি করতে চাচ্ছ। এবং দেন আমি যেটা করতেছি, আমি মেক শিওর করলাম যে তোমরা আমাকে ঠিক মতো বুঝছো, আমার ইনস্ট্রাকশন গুলো ঠিক মতো বুঝছো, এবং যেটা ভাবতেছো সেটা হইতে পারে আইদার ডুয়েবল না, ফিজিবল না। সো আমি তখন ওইটা ওইভাবে গাইড করলাম, তোমাদের ওটা মডিফাই করার সাজেশন দিলাম, অথবা হতে পারে যে টু কমপ্লিকেটেড বা টু ইজিও হয়ে যেতে পারে। সো আমার যে তাহলে শুরুতেই যে তোমাদের প্রপোজালটা শুনে কিছু আর কি ইনস্ট্রাকশন দেওয়া, সাজেশন দেওয়া, ওটা আমি দিতে পারবো প্রপোজালের মধ্যে। সো সেকেন্ড ক্লাসটা হচ্ছে তোমাদের প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন। থার্ড ক্লাসটা হবে তোমাদের প্রজেক্টের আপডেটের উপর প্রেজেন্টেশন, যে তোমরা সে 70 to 80% কাজ হয়তো করে ফেললা একটা সময়ে, ওরকম ভাবে আমি এমন একটা সময় একটা ক্লাসে দিলাম, এটা অ্যারেঞ্জ করলাম, যে তোমরা তখন তোমাদের আপডেটটা প্রেজেন্ট করতেছো, যে স্যার এতক্ষণ পর্যন্ত আমরা এই এই কাজগুলা করলাম, আপনি দেখেন যে ঠিক মতো আছে কিনা, বা আমরা এরকম কিছু প্রবলেম ফেস করতেছি, বা আমরা এখানে এই জিনিসটা নিয়ে কনফিউজ, আমরা এইটা করবো নাকি এইটা করবো। তো তখন আমি ওইখানে আপডেটটা দিতে পারলাম। সো কোর্স প্রজেক্টের উপর বেস করে তার মানে আমরা 4টা ক্লাস যদি প্ল্যান করি, যে একটাতে আমি হচ্ছে ফাউন্ডেশনটা, ফ্রেমওয়ার্কটা এক্সপ্লেন করলাম তোমাদেরকে আর কি, দেন সেকেন্ড ক্লাসে প্রজেক্ট প্রপোজালটা তোমরা প্রেজেন্ট করতেছো, থার্ড ক্লাসে তোমরা প্রজেক্টের আপডেট এবং তোমাদের কনসার্ন গুলো প্রেজেন্ট করতেছো, এগেইন যেখানে আমি ফিডব্যাক দিচ্ছি, আমি তোমাদেরকে গাইড করতেছি, এবং লাস্ট ক্লাসে তোমরা ফাইনালি প্রেজেন্ট করতেছো আর কি, ঠিক আছে? সো আমার প্ল্যান হচ্ছে যে এই আমরা শুরু থেকেই কোর্স প্রজেক্টটা নিয়ে স্টার্ট করলাম, বাট দেন এইভাবে ভাগ করে করে কাজ করলাম, তাহলে কখনো তোমাদের কোর্স প্রজেক্টের লোডটা অনেক বেশি হয়ে যাবে না, তোমাদের মাল্টিপল মানে ডেডলাইন তোমরা ফেস করতেছো, আর আমরা একটু একটু করে আগাচ্ছি। সো দ্যাটস ওয়াই লাইক 5 মিনিট, তারপরে হয়তো মেবি পরের প্রেজেন্টেশনটা মেবি 7-8 মিনিট করে লাগতে পারে, এবং লাস্ট প্রেজেন্টেশন মেবি 10 মিনিট ধরে দিলাম। তো এরকম করে আমি চাচ্ছি যে আমরা ডিভাইড করে করি, এবং তোমাদেরকে গ্রুপ করে দিব ওভাবে আর কি, তোমাদের সাথে আলাপ করে। তো এটা হচ্ছে আমার প্ল্যান। তো তোমাদের কারো কোনো কি কোনো কনসার্ন বা কোনো সাজেশন, হ্যাঁ, বা কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা নিয়ে, এই প্ল্যানটা নিয়ে আর কি? আচ্ছা, তো তোমাদের হ্যাঁ মানে অন্য সেকশনের সাথে আলাপ করছি, তো ওখানে মোটামুটি কোনো কনসার্ন নাই, তো তারা এগ্রি করছে যে এটা তারা প্রেফার করে বা ভালো হবে, রাদার দেন একবারে যখন আমরা ফিডব্যাক নেই বা ওরকম, ওইটা যতটুকু ইফেক্টিভ বা তোমরা ভালো কোনো কিছু জেনারেট করতে পারবা, তার থেকে এইটা হচ্ছে আর একটু বেটার হয়, হ্যাঁ, যে আমরা কয়েকটা ক্লাসে ভাগ করে নিচ্ছি। তো এইটা তাইলে আমরা এইভাবে রাখলাম প্ল্যানটা। তো জাস্ট হেডস আপ দিলাম, আজকে কোনো কিছু আমি এক্সপ্লেনও করি নাই কোর্স প্রজেক্টের, জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম আর কি। তো যখন আমি অ্যানাউন্স আগে থেকেই করে নিব, যে যখন আমরা এরকম একটা ক্লাস আমি নিব, ডিমান্ড ফোরকাস্টিং এর পরের ক্লাসটা ডেফিনেটলি আর কি, যে এটা কোর্স প্রজেক্টের জন্য ডেডিকেট করে আর কি,
ঠিক আছে, পরে ওইখান থেকে আমরা আস্তে আস্তে পরে তোমাদের সাথে আলাপ করে সেট করবো যে কোর্স প্রজেক্ট প্রপোজালের ডেডলাইনটা কবে হতে পারে, হ্যাঁ, প্রজেক্ট আপডেটের ডেডলাইনটা কবে হতে পারে, আর ফাইনাল প্রেজেন্টেশনের ডেডলাইনটা কবে হতে পারে, তোমাদের সাথে আলাপ করে ওগুলো আমি ডিসাইড করবো, সমস্যা নেই। তো ঠিক আছে, এগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার করে ফেললাম। এখন তাহলে আমরা একটু স্টার্ট করি, সেটা হচ্ছে যে আমাদের আজকের যে টপিকটা ইনভেন্টরি ক্লাসিফিকেশন। আমরা তো এখন পর্যন্ত মোটামুটি অলরেডি বুঝতে পারলাম যে বিল অফ মেটেরিয়াল আমরা কি করতেছি, যে একটা প্রোডাক্টের আসলে যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো আছে, কোনটা কয়টা লাগতেছে, এটা আমরা বুঝতে পারতেছি যে আমাদের টপ ম্যানেজমেন্ট বলি, মিডল ম্যানেজমেন্ট বলি, হ্যাঁ, তারপরে আমাদের একদম ফার্স্ট লাইন ম্যানেজমেন্টের কথা চিন্তা করি, ওয়ার্কারদের কথা চিন্তা করি, যে অর্ডার গুলো রিসিভ করতেছে, যে দেন হচ্ছে আলটিমেটলি ইনভেন্টরিতে মানে স্টোরে পাঠাচ্ছে, সবারই আসলে মোরলেস কিন্তু এই ইনফরমেশনটা জানা দরকার। তো এটা আমাদেরকে ট্র্যাক করতে হেল্প করতেছে, প্ল্যান করতে হেল্প করতেছে। বাট দেন ওয়ান্স আমি আসলে প্রোডাক্ট গুলো বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল গুলো রিসিভ করলাম, হ্যাঁ, আমরা জানি যে অলরেডি আমরা র ম্যাটেরিয়াল পারচেস করতে পারি, আমরা কোনো সাব অ্যাসেম্বলি পারচেস করতে পারি, দেন আমরা তার মানে অনেক রকমের মেটেরিয়াল নিয়ে কিন্তু আসলে ডিল করতেছি। এই যে এত রকমের মেটেরিয়াল নিয়ে ডিল করতেছি, নট অনলি কিন্তু আসলে যে এই পারচেস মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস মেটেরিয়াল আর ফাইনাল গুডস, নট অনলি এই টাইপের জিনিসগুলা, ইভেন ফাইনাল গুডস এর মধ্যেও কিন্তু আবার কি অনেক রকমের প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচার করতে পারি। ঠিক আছে, একটা ফার্নিচার কোম্পানি কিন্তু অনেক রকমের প্রোডাক্ট বানায়, তো অনেক রকমের এরকম ম্যাটেরিয়াল তো আছেই, প্লাস আবার কিন্তু অনেক রকমের টুলস আছে, স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে অনেক রকমের টুলস আছে, এগুলোকেও কিন্তু আমরা কোথাও স্টোর করা লাগে আমাদের। তাহলে এই যে এতগুলা জিনিসপাতি আছে, এগুলো কি আমরা সিম্পলি একটা রুমের মধ্যে যদি ডাম্প করে রাখি, তাহলে কি আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট হয়ে গেল? ওটাকে আমরা ইনভেন্টরি বলতে পারি, স্টোর করতেছি আর কি, বাট এটা ম্যানেজ করা হইলো না মোটেও। হ্যাঁ, তো আমাদেরকে একটু চিন্তা করা তখন ব্যাপার যে আমাদের যে তাহলে এরকম অনেক কিছু আছে যেগুলোকে আমরা স্টোর করতেছি, এইটাকে আমরা আসলে কিভাবে এমন ভাবে কোনো ক্লাসিফাই করতে পারি কিনা যেটা আমাদেরকে হেল্প করবে প্ল্যান করার জন্য। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে স্যার এই যে প্রোডাক্ট গুলা আছে, যে মানে মেটেরিয়াল গুলা যে আছে আসলে যে অনেক রকমের যেগুলাকে আমরা স্টোর করতেছি, এইটাকে যদি আমরা ক্লাসিফাই করি, এইটা আসলে ক্লাসিফাই কেন করব বা কিসের কথা চিন্তা করে ক্লাসিফাই করব? তো আমাদের প্রথম টপিকটাই এখানে এইটা যে কিসের কথা চিন্তা করে আমরা ক্লাসিফাই করতে পারি। হ্যাঁ, আমরা দেখবো এখানে আমরা পাঁচটা আসপেক্টের কথা চিন্তা করে ক্লাসিফাই করতেছি, মানে পাঁচটা স্কিম, হ্যাঁ, ডেভেলপ করতেছি, পাঁচটা ক্লাসিফিকেশন। কি কি জিনিসগুলো হচ্ছে যে টেবিলটা যদি আমরা দেখি, পাঁচটা স্কিম আছে, তাদের নাম, মিনিংটা কি, এবং বেসিস অফ ইউসেজ, কোন আসপেক্টটা মাথায় রেখে তারা এই ক্লাসিফিকেশনের স্কিমটা ডেভেলপ করছে। তো প্রথমটা যেটা বলতেছে যে অ্যানুয়াল ডলার ভ্যালু এগেইনস্ট অ্যামাউন্ট অফ স্টক। সো আমি আসলে একটা সার্টেন আইটেম পুরো বছরে কত টাকার ইউজ করতেছি বা কত ডলারের ইউজ করতেছি, তার মানে আমি ইন টার্মস অফ মানিতে চিন্তা করতেছি যে এত ডলারের আমার এই আইটেমটা লাগে সারা বছরে, প্লাস এগেইনস্ট কি বলতেছে, অ্যামাউন্ট অফ স্টক, বাট দেন সেটা আসলে কি পরিমাণ ভলিউম বা এরকম কয়টা আইটেম আছে আসলে, সেটা আর একটা আমরা জিনিস কনসিডার করতেছি। ঠিক আছে, সো অ্যামাউন্টটা প্লাস সেটা কত টাকার জিনিস অ্যানুয়ালি, সেইটা হচ্ছে আমার একটা কনসার্ন। এইটাকে যদি আমি এই আসপেক্টটা যদি কনসিডার করি, তাইলে সেটা হচ্ছে এবিসি ক্লাসিফিকেশন বলে সেটাকে। এবিসি মানে কি, অলওয়েজ বেটার কন্ট্রোল, এবং টু বি অনেস্ট তোমরা ম্যাক্সিমাম জায়গাতে এই এবিসি ক্লাসিফিকেশনটাই দেখবা, এইটাই হচ্ছে সবচেয়ে পপুলার এবং ওয়াইডলি অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এবিসি ক্লাসিফিকেশন, ইনভেন্টরিতে তারা এ ক্লাস, বি ক্লাস আর সি ক্লাস বানায় দেন এদেরকে সেট করছে। আচ্ছা, দেন এরপরে আসতেছে যেটা আসলে কাইন্ড অফ এবিসির সাথে একটু লিঙ্কড, এটা হচ্ছে ইউনিক প্রাইসের বেসিসে এইচএমএল মেথড। এইচএমএল মেথড বা স্কিমটা কি, হাই, মিডিয়াম, লো। সো এটা ইউনিক প্রাইসের বেসিসে আমরা চিন্তা করছি, এটা নট কিন্তু আমরা যে সারা বছরে একটা আইটেমের কত ডলারের আমার লাগতেছে, এখানে হচ্ছে একটা পিসের দাম কত, সেইটা যদি আমরা চিন্তা করি। সো হাই মানে হাইলি এক্সপেন্সিভ, মিডিয়াম মানে মিডিয়াম এক্সপেন্সিভ, লো মানে হচ্ছে এটা একদম চিপ। ঠিক আছে, তো এইভাবেও ভাগ করার ব্যাপার থাকতে পারে, এবং এটা মেক সেন্স, রাইট? তোমাদেরকে যদি এমনি চিন্তা করি, তোমাদের ফ্যাক্টরির কথা চিন্তা করতে হবে না, তোমাদের পার্সোনাল বিলঙ্গিং এর কথা যদি চিন্তা করো, তুমি হয়তো একটা তোমার যে একটা কোনো কিছু যদি খুবই সস্তা থাকে, সেটা তুমি যেভাবে ফেলায় রাখতেছো,
তুমি হয়তো ওইটা তুমি এক সপ্তাহে খোঁজ নাও না, ঠিক আছে, ওইটা পড়ে আছে কারণ তুমি অতটা কেয়ার করতেছো না, অতটা ওরিড না, কারণ এটার দাম হচ্ছে হয়তো সে 10 টাকা, হ্যাঁ, তো খুবই চিপ, এটা নিয়ে তুমি কেয়ার করতেছো না অতটা, তুমি বিভিন্ন জায়গায় ফেলায় রাখতেছো, মাঝে মধ্যে হারায়ও যাচ্ছে, তুমি টেরও পাচ্ছ না, ঠিক আছে। সো তুমি সস্তা জিনিস একরকম ভাবে ট্রিট করতেছো, বাট যেইটার দাম অনেক বেশি, হ্যাঁ, হইতে পারে 1 লাখ টাকার জিনিস, বা হ্যাঁ মানে 40,000 টাকার তোমার জিনিস হইতে পারে, বা মেবি তোমার ল্যাপটপটা হইতে পারে 1 লাখের, হ্যাঁ, মোবাইলটা হইতে পারে 30,000-এর। তো ওইটাকে তুমি কি একই রকম ভাবে ট্রিট করো? করো না। ওইটার প্ল্যানিংটা কিন্তু তোমার ডিফারেন্ট। ওইটাকে তুমি আরেকটু যত্ন করে রাখতেছো, ঠিক আছে, মাঝে মধ্যে ক্লিন করতেছো, আহ ওটা তুমি হচ্ছে তুমি প্রায় খোঁজ খবর রাখতেছো, হ্যাঁ, চোখে চোখে রাখতেছো এটা কই আছে, কার কার হাতে পড়লো আবার, ঠিক আছে। সো তুমি ওটার অ্যাক্সেস মেনটেন করতেছো, হ্যাঁ, তুমি ওটাকে বারবার চেক করতেছো, হ্যাঁ, ওইটাকে তুমি আরেকটু সেফ ভালো জায়গাতে রাখার চেষ্টা করতেছো। সো আশা করি এই কনসেপ্টটা তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার আর কি, যে হ্যাঁ, দামি জিনিস হইলে স্বাভাবিক যে আমরা হয়তো এটা আরেকটু ওয়েল মেনটেন, হ্যাঁ, আমরা বারবার একটু চেক করব, মনিটরিংটা একটু স্ট্রিক্ট হবে আর কি। সো এটা আরেকটা ব্যাপার, হ্যাঁ, যে প্রাইসিংটা যেটা কিছুটা এবিসির কনসেপ্টের সাথেও চলে যায়। এবিসি হচ্ছে ভলিউমটাও চিন্তা করতেছে প্লাস অ্যানুয়াল যে ভ্যালুটা, আর এইচএমএল হচ্ছে যে ইউনিট প্রাইসটা চিন্তা করতেছে। সো কেউ যদি আসলে এবিসি মোটামুটি ফলো করে, এইচএমএলটা খুব অ্যাডিশনাল আর কোনো কিছু এক্সট্রা দেয়ার করে না। বাট দেন আমরা একটু ডিফারেন্ট অ্যাসপেক্টের দিকে যদি এখন যাই, সেটা একটু চিন্তা করি, নেসেসিটি অর ইম্পর্টেন্স। নেসেসিটি অর ইম্পর্টেন্সের দিক থেকে বলতেছে যে হোয়াট ইফ আমরা 3টা ক্লাস জেনারেট করি, ভাইটাল, এসেনশিয়াল আর ডিজাইরেবল, ঠিক আছে, VED, ভাইটাল, এসেনশিয়াল আর ডিজাইরেবল। তো এইটা এখন কিন্তু নট নেসেসারিলি একদম সেম, যেটাই এক্সপেন্সিভ হবে তার মানে কিন্তু এইটা না যে সেটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। সেটাকে আমরা স্ট্রিক্টলি মনিটর করতেছি, কারণ আমি বুঝতেছি যে হ্যাঁ, এটা যদি নষ্ট হয়ে যায় বা হারায় যায় আমার অনেক টাকার ব্যাপার, দ্যাটস ওয়াই আমি ওটাকে বারবার চেক করতেছি। বাট দ্যাট ডাজন্ট মিন যে কোনো জিনিস যদি কম টাকার হয় তার মানে আমার জন্য কম ইম্পর্টেন্ট বা কম মানে নেসেসারি হয়ে যাবে, হ্যাঁ। দুইটা কনসেপ্ট কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ। সো এখন আমি তোমাদের সাথে একটু আলাপ করে ফেলি, যেহেতু যে আমাদের ব্রেকের টাইমটা হয়ে আসছে প্রায়। আমরা কি হচ্ছে এখন ব্রেক নিব, নাকি তোমরা প্রেফার করো যে আজকে মানে এখন যেহেতু কোনো যে নামাজের টাইম বা কোনো কিছু এরকম নাই, তো আমি দুইটাতেই ফাইন, চাইলে আমি তোমাদেরকে এখন একটা ব্রেক দিতে পারি 15 মিনিটের, দেন আমি কন্টিনিউয়াসলি আলাপ করে র্যাপ আপ করবো। অথবা তোমরা যদি প্রেফার করো যে স্যার আমরা কন্টিনিউ করি, দেন লাস্টে একবারই ব্রেক নিব, ওটাও আমার কাছে ফাইন, তোমরা যেটা বলো আর কি। কন্টিনিউ করবো নাকি ব্রেক দিব? স্যার 15 মিনিট আগে ছেড়ে দেওয়াই মনে হয় বেটার হয়, মানে ব্রেক দেওয়ার আচ্ছা, বদলে 15 মিনিট ঠিক আগে আছে, ছেড়ে দিলে। ওকে ওকে, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করে যাচ্ছি, ঠিক আছে। ওকে। সো সেই ক্ষেত্রে আমরা তাহলে আমি তোমাদেরকে তাহলে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এমন কোনো এক্সাম্পল কি তোমরা দিতে পারবা যে এক্সপেন্সিভ জিনিস না, বাট স্টিল তোমাদের কাছে জিনিসটার নেসেসিটি বা ইম্পর্টেন্স অনেক? তার মানে বেসিক্যালি বলতে চাচ্ছি যে HML বা ABC ক্যাটাগরিতে যদি চিন্তা করি, আমি মেবি এমন কোনো কিছু মিস করতেছি যেটা আমার আসলে স্ট্রিক্ট মনিটরিং এ রাখা উচিত ছিল, সেটা আমার কাছে আসলে ইম্পর্টেন্ট, কিন্তু আমি আহ, ওইটাকে মনিটরিং করতেছি না, কারণ আমি তো ওটাকে এ ক্লাসে ফেলাচ্ছি না। এ ক্লাসে হচ্ছে এক্সপেন্সিভ জিনিসগুলা, এইচ ক্লাসে হচ্ছে এক্সপেন্সিভ জিনিসগুলো, কিন্তু সে মানে সি ক্লাসে এমন কিছু থাকতে পারে, হয়তো এল ক্লাসে এমন কিছু থাকতে পারে যেটা আসলে আমার জন্য ইম্পর্টেন্ট বা নেসেসারি। এমন কিছু আছে কিনা যেটা এক্সপেন্সিভ না? আমি ফ্যাক্টরির কথা বলতেছি না, তোমরা সিম্পলি চিন্তা করো তোমাদের পার্সোনাল বিলঙ্গিং এর কথা, এমন কোনো কিছু চিন্তা করতে পারো কিনা যেটা এক্সপেন্সিভ না বাট তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট? দেখো তো কেউ কোনো কিছু বলতে পারো কিনা চিন্তা করে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। যদি ধরো যে স্যার যেমন পানির বোতল। ওকে, হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে, রাইট। সো এটা যেমন ভেরি চিপ, তাই না? বাট এখন তার মানে এই না যে তোমার যদি এইটার কোনো ইনভেন্টরি থাকে, তুমি হচ্ছে এইটাকে ইগনোর করবা আসলে, যে আরে এটা সস্তা জিনিস, সেটা তো মানে দেখার দরকার নেই আছে কি নাই, না। মানে এইটা ছাড়া তোমার ডিফিকাল্টি, হ্যাঁ, অনেক হয়ে যাবে আর কি, যে তোমার হয়তো বাঁচতেই পারবে না। সো হ্যাঁ হ্যাঁ, হতে পারে, এটা একটা এক্সাম্পল। আমি যদি আরেকটা কাছাকাছি মানে জিনিস ভ্যালুয়েশনের এক্সাম্পল দেই, যে ধরো আমি হচ্ছে আহ ছিনতাইকারী, ঠিক আছে, তোমারে ধরলাম, তোমার কাছে হচ্ছে সস্তা একটা মোবাইল আছে, সস্তা বলতে এখন আমি চিন্তা করতেছি সে 10,000 টাকা, ওকে, 10,000 টাকার মোবাইল আছে, আর তোমার কাছে হচ্ছে আহ
20,000 বা 25,000 টাকা ক্যাশ আছে। এখন আমি হচ্ছে তোমাকে বলতেছি আর কি যে তোমার যে কোনো একটা জিনিস আমাকে দেওয়া লাগবে। আইদার তোমার ক্যাশটা আমারে দাও, 20,000 টাকা বা 25,000 টাকা ক্যাশ দাও, অথবা আমি মোবাইল পাইলেও হ্যাপি। তুমি আমাকে কোন জিনিসটা দিবা? এখানে কেউ এমন একজন আছো কিনা যে 20,000 টাকা বা 25,000 টাকা দিয়ে দিতে রাজি আছো, বাট 10,000 টাকার মোবাইলটা দিতে রাজি নেই? কেউ কি এরকম আছো, নাকি তোমাদের কাছে মনে হচ্ছে যে না মানে স্যার 10,000 টাকা মোবাইল, সো আমি ওটা দিয়ে দিব, কেন আমি 20,000 টাকা লুজ করবো? কারো কাছে কি মনে হচ্ছে না যে মোবাইলটা মোর ইম্পর্টেন্ট হইতে পারে কারো কারো কাছে? জি স্যার, হতে পারে যদি এরকম স্পেশাল অকেশনের কিছু হয়। রাইট। সো আমাদের মোবাইলে কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক কিছু মানে আমাদের মানে সেন্সিটিভ ডকুমেন্ট থেকে শুরু করে অনেক ইনফরমেশন থাকে, যেগুলো যদি একবার হাতছাড়া হয়ে যায় বিশাল হ্যাসেল হয়ে যাবে, ঠিক আছে, অনেক ঝামেলায় পড়ে যাবে। সো তুমি সেই ক্ষেত্রে কিন্তু ইভেন বলতে পারো, তখন এটা মেক সেন্স করবে না যে জাস্ট টাকার কথা চিন্তা করলে হবে না, যে তুমি এমন একটা জিনিস যেটার দাম জাস্ট কম সিম্পলি ওইটাই ছেড়ে দিবা বা ওইটাকে তুমি নেগলেক্ট করবা, ঠিক আছে? সো এইটা কাজে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আসলে, যে আমাদের এই অ্যাসপেক্টটা মাথায় রাখতে হবে যে যেইটার দাম বেশি না সেইটা নট নেসেসারিলি অলওয়েজ এরকম যে আমাদের স্ট্রিক্ট মনিটরিংটা সে ডিজার্ভ করে না, ব্যাপারটা এরকম না। বরং চিপ এমন কোনো কিছু জিনিস থাকতে পারে যেটা খুবই নেসেসারি বা ইম্পর্টেন্ট, যেটা আমাদের স্ট্রিক্ট মনিটরিংটা আসলে ডিমান্ড করে। সো এইটা আমরা তাইলে বুঝলাম হয়তো যে নেসেসিটি বা ইম্পর্টেন্স হচ্ছে আসলে একটা ডিফারেন্ট আসপেক্ট। তো আমরা এগেন প্রত্যেকটা ক্লাসই আমরা ইন ডিটেলস সামনে দেখবো আর কি। আমরা এখন আগে একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি যে বিভিন্ন আসপেক্ট গুলো আসলে কি কিভাবে ভ্যারি করতেছে এবং কেন ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসিফিকেশন আসলো। দেন 4 নাম্বারটা যেটা সেটা বলতেছে এসডিই। এসডিই মানে হচ্ছে স্কেয়ার্স, ডিফিকাল্ট, ইজি। কি কোন সেন্সে ডিফিকাল্টি আমরা এখানে চিন্তা করতেছি? লেভেল অফ ডিফিকাল্টি টু অ্যাকোয়ার। একটা জিনিস আমার কিনে আনতে হ্যাঁ কিরকম মানে আসলে ডিফিকাল্টি, আমরা পাইতে কতটুকু আসলে কষ্ট হয়। সো যে জিনিসটা আমরা পারচেস করতেছি হয়তো একটা র মেটেরিয়াল বা সাব অ্যাসেম্বলি, হইতেই পারে জিনিসটা লোকালি আমরা পাই, আশেপাশে খুব ইজিলি পেয়ে যাচ্ছি, কাজে ওইটা কিন্তু অ্যাকুয়ার করে আমার জন্য হয়তো খুব একটা ডিফিকাল্ট কোনো কিছু না। দেন ডিফিকাল্টি যদি আমি আরেকটু বাড়ায় দেই, সেটা হচ্ছে যে মেবি এটা বাংলাদেশেই পাওয়া যায় না, এমন একটা জিনিস নিয়ে তুমি আসলে কাজ করতেছো, সেটা এখন তোমাকে বাইরে থেকে অর্ডার দিয়ে আনানো লাগতেছে, তাহলে কিন্তু এটা হয়ে গেল কিন্তু আরো ডিফিকাল্ট একদম, তুমি চাইলেই হুটহাট করে এটা আনাইতে পারবা না। সো এইটাও কিন্তু তাইলে একটা ব্যাপার যে যে জিনিসটা তোমার এখন দেশে তুমি হুটহাট করে পাচ্ছ না, ওইটা কিন্তু তাইলে তুমি এখন জাস্ট বিকজ সেটা হয়তো কোনো কারণে যদি একটু চিপও হয়, তার মানে এই না যে তুমি ওটা স্ট্রিক্ট মনিটরিং করবা না, ঠিক আছে? সো ওইটার মানে লেভেল অফ ডিফিকাল্টি টু অ্যাকোয়ারটা হচ্ছে আর একটু বেশি হয়ে গেল। আরো বেশি হইতে পারে কি, একটা জিনিস কিন্তু অনেক স্কেয়ার্স হয়ে যেতে পারে, একে তো দেশের মধ্যে নাই প্লাস স্কেয়ার্স, এরকম হচ্ছে সাপ্লায়ার আছেই তোমার হচ্ছে মনে করো পুরো পৃথিবীতে 2-3 জন, তাহলে কিন্তু আরো খবর হয়ে গেল, একে তো তোমার দেশের বাইরে থেকে আনাচ্ছ, প্লাস এইটা হচ্ছে খুবই আবার স্কেয়ার্স। হ্যাঁ, সো এরকম জিনিস হইলে তোমাকে খুবই একদম সাবধানে ওই জিনিসগুলো মেনটেন করতে হবে ইনভেন্টরিটা আর কি। তো এইটার একটা ক্রাইটেরিয়া ক্লাসিফাই করার তোমার ইনভেন্টরি। আর লাস্টলি কি, এফএসএন, সেটা হচ্ছে কনজাম্পশন রেটের উপর বেস করে, যে মুভমেন্ট রেট ফ্রম স্টোর, তোমার যে ইনভেন্টরি আছে তোমার যে স্টোরটা আছে সেখান থেকে কি রেটে তুমি মেটেরিয়ালটা কাজে লাগাচ্ছ সরাচ্ছ, ঠিক আছে, যে তোমার প্রোডাকশনে চলে যাচ্ছে, যেটা যত বেশি মুভ করে তার মানে সেটা তত বেশি কাজের, ওইটার উপর তত বেশি তুমি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সো এইটার একটা ক্রাইটেরিয়া যে কনজাম্পশন রেটটা আমরা চিন্তা করতে পারি, কনজাম্পশন রেটের বেসিসে কোনটা ফাস্ট মুভিং, কোনটা স্লো মুভিং, আর কোনটা একদম নন মুভিং, যারে ভাই 1 বছর হয়ে গেছে এটা লাগেই নেই আমার, হ্যাঁ এখানেই পড়ে আছে। সো এরকম ক্রাইটেরিয়া আরেকটা হইতে পারে এফএসএন। তো আমরা যেটা করব যে এবিসি, এইচএমএল, ভিডি, এসডি প্রত্যেকটাই হচ্ছে মোটামুটি একটু আমরা দেখব আর কি। দেন এফএসএনটা আমরা হচ্ছে একদম একটু ক্যালকুলেশন করে পড়াশোনা করব, ঠিক আছে, যে কিভাবে আসলে এই ক্লাসিফাইটা আমরা করতে পারবো। সো ওইটা নিয়ে আমরা একটু, সো ওইটা মোস্ট প্রবাবলি আমরা হচ্ছে আজকের ক্লাসে আমরা কভার করতেছি না, আজকে আমাদের টার্গেটটা থাকবে এবিসি, এইচএমএল, ভিডি এই তিনটা পড়া, এন্ড দেন আমরা একটা টেকনিক দেখবো এবিসি আর ভিডি এই দুটাকে আমরা মার্জ করতে পারি, ঠিক আছে? তো আজকে আমাদের টার্গেট হোপফুলি আমরা এইটুকু পর্যন্ত কভার করতে পারবো, দেন আমরা নেক্সট ক্লাসে এসডিই আর এফএসএন ইন ডিটেইল পড়বো আর কি। তো স্টার্ট করি।
এবিসি তে যেটা বলতেছে কি অলওয়েজ বেটার কন্ট্রোল, তো ভালো কথা। তো এখানে কি অ্যামাউন্ট ইন কোয়ান্টিটি তারা চিন্তা করতেছে আর অ্যামাউন্ট ইন ডলার ভ্যালু চিন্তা করতেছে, দিয়ে এই দুইটা কনসেপ্টকে কাজে লাগায় তারা তিনটা ক্লাস বানাচ্ছে ইনভেন্টরিতে, এ বি সি। এ ক্লাস কোনটা? যারা অ্যামাউন্ট ইন কোয়ান্টিটির দিক থেকে 10% কিন্তু অ্যামাউন্ট ইন ডলার ভ্যালুতে 70%। সো দামি জিনিস সাধারণত দেখা যাচ্ছে কি একটু অল্প থাকে। হ্যাঁ, আমরা এরকম হবে না যে অনেক বেশি যেগুলো রাখে দিচ্ছে ওগুলো সব দামি জিনিস। হ্যাঁ, সাধারণত যেটা দেখা যায় যে মোস্ট এক্সপেন্সিভ জিনিসগুলা অ্যামাউন্টে কম থাকতেছে কিন্তু সেটাই আমার বছরে যত টাকার ইউজ করতেছি এটা 70%। বি, বিটা আমরা একটু স্কিপ করি, সিতে চলে যাই যেটা উল্টা, এর উল্টা। সিটা কি? যে 70% অ্যামাউন্ট ইন কোয়ান্টিটি বাট মাত্র 10% অ্যামাউন্ট ইন ডলার ভ্যালু। সো স্ক্রু পেরেক থেকে শুরু করে স্ক্রু ড্রাইভার, এরকম ছোটখাটো গ্লু টু, হ্যাঁ এগুলো এমন কিছু আছে যেগুলো অনেক একদম আমার রাইখে দিছি, অনেক আছে, ঠিক আছে, কিন্তু এগুলো চিপ জিনিস আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে সি ক্লাস। দেন এই দুটার মাঝামাঝি কিছু জিনিস আছে যেটা হচ্ছে কি 20% অ্যামাউন্ট ইন কোয়ান্টিটি আর 20% অ্যামাউন্ট ইন ডলার ভ্যালু। সো আমার যদি এখন ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, সে আমাদের 20টা আইটেম আছে, ঠিক আছে। সো এই 20টা আইটেমের মধ্যে আমি আমি এখন অ্যানুয়াল কস্ট, সো এরকম যদি হয় যে বছরে আমি এত ডলারের বা এত টাকার, যদি আমরা চিন্তা করি এত টাকার হচ্ছে আমাদের ইউজ হয় এই আইটেম গুলা। 1 নাম্বার আইটেম হচ্ছে 90,000, হ্যাঁ, আমার টাকার ইউজ হয় বছরে। 2 নাম্বার আইটেমটা ইউজ হয় 50,000 টাকার। 3 নাম্বার আইটেমটা বছরে ইউজ হয় 20,000 টাকার। এরকম করে করে আমি কি সর্টিং করছি, হ্যাঁ, হাইয়েস্ট থেকে একদম লোয়েস্ট 500 টাকার যেটা লাগে ওই অদূর পর্যন্ত গেছি। সো ওয়ান্স আমি সর্টিং করলাম, দেন এখন আমি করতে পারি কি কিউমুলেটিভ কস্টটা আমি হিসাব করে ফেলতে পারি। কিউমুলেটিভ কস্ট কেমন হিসাব করবো? প্রথমটা তো এক্স্যাক্টলি সেম, অ্যানুয়াল কস্ট ইজ ইকুয়াল টু কিউমুলেটিভ কস্ট, যেটা 90,000। সেকেন্ডটার ক্ষেত্রে করবো কি কোনাকুনি যোগ করবো, 90,000 যোগ 50,000 হয়ে গেল 1,40,000, 1,40,000 যোগ 20,000 হয়ে গেল 1,60,000। কোনাকুনি যোগ করে 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 কিউমুলেটিভ কস্টটা বের করে ফেলতে পারি এবং লাস্ট রোতে আমাকে সে টোটাল ভ্যালুটা দিয়ে দিবে, দ্যাট ইজ 2 লাখ আর কি। সো 2 লাখ হচ্ছে আমার টোটাল বছরে, যে 2 লাখ টাকার, মনে করো এই 20টা আইটেম আমি ইউজ করতেছি বছরে। তো 2 লাখ টাকার 70% হচ্ছে কত হবে? 1,40,000। সো এক্স্যাক্টলি আসলে কাটায় কাটায় ম্যাচ করবে না, আমি এখানে জাস্ট মানে এখানে ওইভাবে জাস্ট দেখানো আছে যে একদম কাটায় কাটায় যদি আমরা ধরি। বাট তোমার যেটা হবে কি, তুমি দেখবে যে 1,40,000-এর আশেপাশে কতটুকু আইটেম, কয়টা আইটেম তোমার দেখবে কি রাফলি আসলে 10%-এর মতো হয়তো হবে। হ্যাঁ, এগেন ভ্যালুগুলো একদম স্ট্রিক্ট কোনো কিছু না, এগুলো জেনারেল থাম্ব রুল আর কি। তো এটার আশেপাশে জিনিসগুলো কিছু একটা হবে। সো এরকম দেখবা যে তোমার এই 70% অ্যারাউন্ড যে কভার করতেছে আইটেম গুলা, সেগুলো অ্যারাউন্ড 10% হবে। সেগুলাকে তুমি ডিফাইন করবা যেগুলো হচ্ছে আমার এ ক্লাস ইনভেন্টরি। দেন সি ক্লাসটা হবে ওটার অপোজিট, আর বি ক্লাসটা হচ্ছে মাঝামাঝি, 20% 20%, সি ক্লাসটা হচ্ছে 70% 10%। এরকম করে তুমি তিনটা ক্লাসকে ডিফাইন করবা। এখন তুমি কোশ্চেন করবা যে স্যার এটা করলাম ভালো কথা, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস আমি অ্যানুয়াল ডলার ভ্যালু বা অ্যানুয়াল আর কি জাস্ট মনিটারি ভ্যালু প্লাস তার অ্যামাউন্ট কোয়ান্টিটি এগুলো চিন্তা করে আমি তিনটা ক্লাস বানাইলাম। বাট দেন আমি এদেরকে কেমনে ম্যানেজ করব? ম্যানেজ করব কিভাবে সেটার এক্সাম্পলটা আমরা যে এখানে দেখতে পাচ্ছি, একটা টেবিল দেওয়া আছে। এ ক্লাস আইটেমকে কি করব? এটা খুবই আমার হচ্ছে দামি জিনিস, ঠিক আছে। সো এদের হচ্ছে টাইট কন্ট্রোল, স্ট্রিক্ট এন্ড ক্লোজ ওয়াচ, এদেরকে আমরা খুবই স্ট্রিক্ট মনিটরিং এর মধ্যে রাখবো, ঠিক আছে। এদেরকে আমরা অর্ডারিং যখন করব, সাপ্লায়ারের কাছ থেকে অর্ডার দিয়ে যে নিয়ে আসবো, একদম লট ফর লট, এক্স্যাক্টলি ইকুয়াল টু নিডস, যতটুকু লাগতেছে অতটুকুই আমি অর্ডার দিব। কেউ বলো তো যে কেন, কেন অতটুকুই অর্ডার দিব? আমি বেশি করে অর্ডার দিলে কি সমস্যা? কেউ বলতে পারবা নাকি? কি কি বুঝিনি। হুম, ইনভেন্টরিতে বেশি টাকাটা আসলে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে চিন্তা করো তোমার ইনভেন্টরিতে তুমি যখন রেখে দিচ্ছ, তুমি ইউজ হয়তো সাথে সাথে আর হয়ে যাচ্ছে না, তোমার চান্স বেশি যে যতই তুমি রেখে দিবা তোমার আগুন লেগে গেল, পানি লিকেজ হইলো, কোনো একটা সমস্যার কারণে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে আর কি। বা অনেক কিছু স্টোর করে করতে করতে তার কোয়ালিটি অনেক সময় কমে যেতে পারে, ঠিক আছে, জং ধরে যেতে পারে। সো ওগুলা নিয়ে তুমি চান্স কম নিতে চাও, কারণ এগুলো এ ক্লাস আইটেম, খুবই এক্সপেন্সিভ। তো দ্যাটস ওয়াই তুমি বেশি করে এনে রেখে দিবা না, কারণ হায়ার চান্স যে তোমার ওই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, কোয়ালিটি কম হয়ে যেতে পারে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই তুমি একদম যতটুকু লাগবে ওইভাবে লট ফর লট অর্ডার দিবা, এবং সেফটি স্টক দ্যাটস ওয়াই তুমি তেমন এটা মেনটেন করবা না, যতটুকু লাগবে ততটুকুই অর্ডার দিবা আর কি।
এবং এইটার ম্যানেজমেন্টে তুমি টপ ম্যানেজমেন্ট ইনভলভ করবা। দামি জিনিস তো টপ ম্যানেজমেন্টের পাবলিকও এখানে ইনভলভ থাকবে। এখন উল্টাটা চিন্তা করি, সি ক্লাস যে একদম সস্তা বাট আমাদের ইনভেন্টরি বইরা থাকে, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে অর্ডিনারি কন্ট্রোল মেজার, হ্যাঁ নর্মাল জাস্ট কন্ট্রোল মেজার রাখলেই হবে, মাসে একবার খোঁজ নিলেই হবে। এইটা হচ্ছে আমি একদম বাল্ক লট কিন্তু অর্ডার দিব, হ্যাঁ একবারে যখন অর্ডার দিব একদম এক গাদা অর্ডার দিব যাতে আমি ডিসকাউন্ট পাই, ঠিক আছে। দেন ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এমন ভাবে আমি অপটিমাইজ করবো যাতে করে আমি একটু মানে আমার বিভিন্ন যে ফিক্সড কস্ট গুলো আছে ওগুলাকে আমি অপটিমাইজ করতে পারি। ইওকিউ বা এগুলো আমরা কিন্তু ডিটেইল পড়বো, স্পেসিফিক সমস্যা নেই পরে। আপাতত জাস্ট জেনে রাখি যে আমরা বেশি করে অর্ডার দিব যাতে করে ডিসকাউন্ট পাই বা আমার অর্ডারিং কস্টটা কম যায়। কন্ট্রোল ইজ এক্সারসাইজ বাই স্টোর কিপার, ম্যানেজমেন্ট বি ডান এট লোয়ার লেভেল। সো এটা মোটামুটি ফার্স্ট লাইনে যারা আছে তারাই মোটামুটি ম্যানেজ করে ফেলবে, এখানে আমার টপ ম্যানেজমেন্ট ইনভলভ করার দরকার নেই, ইভেন মিডল ম্যানেজমেন্টকে ইনভলভ করার দরকার নেই। মাঝে মধ্যে আমি একটা রিপোর্ট পাইলাম মাসে একবার, এন্ড সেফটি স্টক ইজ হাই, যেহেতু এক গাদা কিনতেছে আমার কিন্তু এখানে সেফটি স্টক হাই থাকে। সো জাস্ট এটা উল্টা, সি ক্লাসটা এ ক্লাসের উল্টা। আর দেন মাঝখানে বি ক্লাস যেটা হচ্ছে মাঝামাঝি, যে মডারেট কন্ট্রোল, মডারেট ওয়াচ, আমি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফলো করব, তারপরে সেফটি স্টক মাঝামাঝি কিছু একটা থাকবে, আর ম্যানেজমেন্ট হচ্ছে মিড লেভেল থেকে আমি দিয়ে দিব, ঠিক আছে। সো এইরকম আমার টার্গেটটা এই, যে আমি কেন 3টা ক্লাসে ভাগ করতেছি, কারণ আমি এই 3টা ক্লাসকে নিয়ে 3 রকমের পলিসি ডেভেলপ করব, এদেরকে যে আমি ম্যানেজ করব, এদেরকে যে আমি মনিটরিং করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কনসেপ্টটা। সো ইনভেন্টরি ক্লাসিফিকেশনের মাঝে যা হচ্ছে এই, যে তাদেরকে যে আমি ম্যানেজ করব, ম্যানেজমেন্ট পলিসি গুলা এক একটা ক্লাসের এক এক রকম হওয়া দরকার। বাট দেন কি অ্যাসপেক্টে আমি 3টা ক্লাসে ভাগ করব সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটাই আমরা অলরেডি টেবিলে দেখে আসছিলাম, হ্যাঁ, যে মাল্টিপল অ্যাসপেক্ট থাকতে পারে যেটার বেসে আমি এরকম ক্লাসগুলোকে ডিফাইন করতে পারি। সো এবিসি একটা ক্লাস গেল, এরপরের ক্লাসটা কি ছিল, ইউনিট প্রাইস কনসিডার করে, যেটা কিছুটা আসলে এবিসির মধ্যে কভার হয়ে যায়, সেটা হচ্ছে এইচএমএল। সো এখানে যেমন বলছি কি, ফর এক্সাম্পলস দ্য ম্যানেজমেন্ট মে ডিসাইড, আচ্ছা মানে এইচএমএল, এখানে 3টা ক্লাসকে কেমনে আমি ডিসাইড করব, কত টাকা, মানে এখানে কিন্তু ইউনিট প্রাইস কনসিডার করতেছি। সো কোন টাকার গুলাকে আমি হাই মানে এইচ ক্লাস দিব, কোনগুলোকে এম ক্লাস দিব, কোনগুলোকে এল ক্লাস দিব, এটা আসলে খুবই ভ্যারি করবে, কারণ এক একজনের ইনভেন্টরিতে এক এক অ্যামাউন্টের জিনিস থাকবে, হ্যাঁ। সো এটা আসলে একটু জেনেরিক, তার মতো করে সে চিন্তা করবে যে সে কোনগুলোকে হাই ক্লাসে ডিফাইন করতে চায়, কোনগুলোকে মিডিয়াম ক্লাসে ডিফাইন করতে চায়, কোনগুলোকে লো ক্লাস। একটা হইতেই পারে যে 2000 টাকা বা এর থেকে বেশি যদি টাকার কোনো একটা জিনিস হয় সেটা হচ্ছে হাই ক্লাস হবে, 1000 থেকে 2000 হলে এম ক্লাস, আর 1000-এর নিচে হলে এল ক্লাস হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যু জুম হচ্ছে, আমার আসলে ইউক্যামটায় না কিছু প্রবলেম আমি দেখতেছি, দ্যাটস আমি ইউক্যামটা ইউজ করতে পারতেছি না। তোমরা হচ্ছে কেউ জুমে দেখতে পাচ্ছ না তোমাদের হচ্ছে পার্টিসিপেন্ট লিস্ট? তুসরিয়ান হচ্ছে পাচ্ছে না হয়তো বলতেছে, সামিউলও কি পাচ্ছ না? স্যার দেখা যাচ্ছে তো। স্যার একটু মানে লিস্টে অনেক নাম বাদ যাচ্ছে, মানে আমি যতবার স্ক্রিনশট নিচ্ছি তার অনেকের নামই বাদ যাচ্ছে স্যার। ওরা ওদের দিক থেকে দেখতে পাচ্ছে, বাট আমি দেখতে পাচ্ছি না ওদেরকে। হ্যাঁ, এটা কেমন কথা? 34 জনকে তোমরা দেখতে পাচ্ছ না লিস্টে? আমি সহ 34 জন আর কি, আমার এই যে ওকে আমার attendance নিয়ে নিন। অ্যাটেন্ডেন্স 34-এর বেশি, কারণ ওরা জয়েন আছে, এটা স্ক্রিনশট পাঠাচ্ছে টা না। কেমনে সম্ভব জয়েন থাকলে এখন কেন আমাদের এখানে? আচ্ছা, এরকম একটা পাবলিকে কথা বলতে বলো তো, কে আছো এরকম দেখি, যার হচ্ছে লিস্টে নাম নাই বাট তুমি এখন আমার ক্লাসে জয়েন করে বসে আছো, এটা কিভাবে সম্ভব? স্যার স্যার নাইনটি সেভেন। নামগুলো কে তুমি? শাহরিয়ার হোসেন? জি স্যার, সো আমার স্যার এখানে আমি ল্যাপটপে জয়েন করে আছি, বাট যখন স্ক্রিনশট নেওয়া হচ্ছে তো তখন দেখছি আমার নামটা আসছে না। কিন্তু আমি তো তোমাকে যে পার্টিসিপেন্ট 34 এখানে আমি তোমাকে দেখতে পাচ্ছি। স্ক্রিনশটে দেখছি না। সামিউল দেখো তো, তুসরিয়ান তো দেখতে পাচ্ছে না বলতেছে, স্যার সামিউল দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে সম্ভবত স্ক্রিনশট নেওয়ার সময় হয়তো কোনো নেটওয়ার্ক ইস্যু ছিল, এরকম হতে পারে। আচ্ছা, মানে হ্যাঁ, তুমি জাস্ট হচ্ছে যে পার্টিসিপেন্টের লিস্টটা ওপেন করে দেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, তাইলেই তো হচ্ছে। মানে আমি শিওর না যে কেন এটা মিস যাবে। একটু দেখো, হ্যাঁ একটু ম্যানেজ করে নাও। আদারওয়াইজ হচ্ছে হ্যাঁ, মানে আমি যদি দেখতে পাই, তোমাদেরও তো দেখতে না পারার কোনো কারণ আমি দেখতেছি না। হ্যাঁ, নিয়ে দেখো একটু। ওকে, আচ্ছা, ঠিক আছে। তোমার নেটওয়ার্ক ইস্যু টিস্যু হইতে পারে যে সে মাঝে মধ্যে মানে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তো এরকম টুকটাক ইস্যু থাকলে মানে তারা যাতে একটু জানায়, হ্যাঁ সিআর কে, সামিউল বা তুসিয়ানকে তারা একটু জানাইও,
তোমরা যদি এরকম কেউ থাকো যে বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছ কোনো কারণে, তো ওটা আমি কনসিডার করলাম, ওটা সমস্যা নেই। হ্যাঁ, বাট আপাতত যতটুকু তাহলে স্ক্রিনশট নেওয়া যাচ্ছে ওটাই আমাকে একটু পাঠায় রাখো আর কি ক্লাস শেষে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আমি ব্যাক করতেছি। তারপরে হ্যাঁ, সো এইচএমএল এ যেটা বললাম যে এটা হচ্ছে ভ্যারি করবে এক একটা ইনভেন্টরিতে, যে মানে এটা কোনো ফিক্সড এরকম কোনো কিছু নাই যে 2000-এর উপরে হইলেই এটা এইচ ক্লাস করতেই হবে। নো, ডিপেন্ডস অন আরেকজনের হয়তো ইনভেন্টরিতে সে বলতেছে যে আমার এমনিতেই হচ্ছে আমার লোয়েস্ট আইটেমই হচ্ছে দাম হচ্ছে সে 10,000, তো আমি 2000 তো হইলো না, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করবে কার ইনভেন্টরিতে কিরকম অ্যামাউন্ট জিনিস আছে। The HML analysis is useful for keeping control over consumption at departmental levels, for deciding the frequency of physical verification and for controlling purchases. ঠিক আছে, সো টু বি অনেস্ট এইচএমএল কিছুটা এবিসি দিয়েই কভার হয়ে যায়। সো এটা আহামরি খুব ডিফারেন্ট কোনো অ্যাসপেক্ট বা সুবিধা আমাদেরকে দিচ্ছে না। সো এবিসি এমনিতে মোস্ট ওয়াইডলি ইউজ, সবচেয়ে পপুলার, ওইটা সব জায়গাতেই তোমরা দেখবে মানুষজন হচ্ছে ইনভেন্টরি ক্লাসিফিকেশন বলতে বুঝে হচ্ছে এবিসি ক্লাসিফিকেশন অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, বাট ওইটাতে একটু ইস্যু আছে, যেটা তোমাদেরকে অলরেডি বুঝাইলাম যে এক্সপেন্সিভ হওয়া আর নেসেসারি হওয়া সেম জিনিস না। ঠিক আছে, সেইটা আমরা এখন দেখবো একটু। ভিইডি, ভিইডি তে 3টা ক্লাস কি? ভাইটাল, এসেনশিয়াল, ডিজাইরেবল। ভাইটাল কাকে বলবো? আইটেমস উইদাউট হুইচ প্রোডাকশন কামস টু স্ট্যান্ড স্টিল, দ্যাট ইজ নন অ্যাভেলেবিলিটি ক্যান নট বি টলারেটেড। কোনো জিনিস যদি না থাকে আমার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, আমি কাজই করতে পারবো না। ঠিক আছে, সো এগুলাকে আমরা বলবো ভাইটাল। সো এরা অবশ্যই আমাদের ক্লোজ মনিটরে থাকতেই হবে। ঠিক আছে, একদম টপ ম্যানেজমেন্ট ইনভলভ থাকতেই হবে। ইট ডাজন্ট ম্যাটার এখন এটার দাম খুবই অল্প, ডাজন্ট ম্যাটার, কারণ এটা ছাড়া তো ভাই আমি কাজই করতে পারতেছি না। ওকে, সো এইটা একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসপেক্ট, যেটা আমি এবিসিতে লুজ করতেছি, কিন্তু এবিসিতে কিন্তু এটা কোনো ব্যাপারই না। ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ভাইটাল। এসেনশিয়াল কাদেরকে বলবো? আইটেমস হুজ নন অ্যাভেলেবিলিটি ক্যান বি টলারেটেড ফর 2-3 days বিকজ সিমিলার অর অল্টারনেটিভ আইটেমস আর অ্যাভেলেবল। সো 2-3 দিন আমি চালিয়ে নিতে পারো, বাই চান্স যদি শেষ হয়ে যায় আমি টের পাইনি, হ্যাঁ, বা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো এরকম হইলেও আমি 2-3 দিন চালিয়ে নিতে পারতেছি, কারণ সিমিলার আইটেম বা অল্টারনেটিভ কিছু একটা আছে, আমি অন্য কিছু কাজ চালিয়ে নিতে পারবো। এগুলোকে আমরা বলবো এসেনশিয়াল। ডিজাইরেবল বাট নট এসেনশিয়াল, নট ভাইটাল। কোনগুলোকে আমরা ডিজাইরেবল বলতেছি? আইটেমস হুজ নন অ্যাভেলেবিলিটি ক্যান বি টলারেটেড ফর এ লং পিরিয়ড। হ্যাঁ, although the production of vital, essential and desirable items varies from industry to industry depending on the type of materials and product, on average আমরা থাম্ব রুল যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখা যায় যে ভাইটাল আইটেমস হচ্ছে সাধারণত 10% এর মতো থাকে, এসেনশিয়াল আইটেমস থাকে 40% এর মতো, আর ডিজাইরেবল আইটেম থাকে 50% এর মতো, সাধারণত এর আশেপাশে থাকবে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার, এবং এইটা সামথিং ভেরি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা এবিসি দিয়ে যদি কাজ করি অনেক সময়ই বাস খেয়ে যাবে। ঠিক আছে, তো অনেক সময় মানুষজন যেটা করে, তারা এবিসি ক্লাসিফিকেশন জানে, ওইটার কথাই শুনে আসছে, তারা ওটা ইউজ করে, বাট দেন তারা যখন একটু ফিগার আউট করে, হ্যাঁ মানে এটা তো খুবই, এটা ছাড়া তো কাজই করতে পারবো না, তারা আনঅফিসিয়ালি আলাদা করে এগুলোর খোঁজ খবর রাখে, বাট তারা জানে না তারা মানে এইটাকে খুব সিস্টেমেটিক ওয়েতে সুন্দর করে ভিএডির মাধ্যমে ইউজ করতে পারে। দেন তুমি এখন বলতে পারো যে স্যার এখন আপনি এবিসি ক্লাসিফিকেশনও করতেছেন, আবার ভিডিও যদি করতে চান, তাহলে তো এখন মানে একই জিনিস তো মাল্টিপল এখন ক্লাসের মধ্যে চলে যাচ্ছে, তো খুব কনফিউজিং হয়ে যাবে। মানে আমি তো আইদার এবিসি ক্লাসিফিকেশন করতে পারি, নাহলে ভিডি করতে পারি, হ্যাঁ, যে কোনো একটা স্কিমে যাই। এটা তো দুইটা সেপারেট স্কিম, আপনি দুইটার কিভাবে আসপেক্ট আসলে একসাথে নিবেন, ওইটার জন্য দেন চলে আসলো আমরা এবিসি ভিডি একটা কাপলিং ম্যাট্রিক্স বানায় ফেলতে পারি আসলে। তাইলে আমরা কোয়ান্টিটি, ডলার ভলিউম প্লাস এই ইম্পর্টেন্স একসাথে চিন্তা করতে পারবো। ঠিক আছে, তো এদের ম্যাট্রিক্সটা দেখো কিভাবে কাজ করতেছে। আমরা ক্লাসকে এখন ডিফাইন করতেছি এইভাবে যে এবিসিটাকে আমি রো ওয়াইজ লিখলাম আর ভিডিটাকে কলাম ওয়াইজ লিখলাম, এন্ড দেন এদেরকে এইভাবে যদি চিন্তা করি, ম্যাট্রিক্স এর মধ্যে আমি কাপলিংটা করতেছি যে এ এর সাথে এভি, এই এডি, হ্যাঁ, বি এর সাথে বিভি, বি বিডি, আর সি এর সাথে সিভি, সি সিডি হইলো। এখন আমি স্টিল 3টা ক্লাসই বানাবো, বাট ক্যাটাগরি 1-এ কারা যাবে দেখো তো? এর পাবলিক গুলা এবিসি ক্লাসিফিকেশনে অলরেডি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্স আমরা কাকে দিচ্ছি? এ ক্লাস গুলাকে, তারপরে কম ইম্পর্টেন্স কমাই দিলাম বি কে, তারপরে সি কে একদম সবচেয়ে কম। ভিডির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্স দিচ্ছি ভি কে, দেন ই কে, তারপরে ডি কে। সো এখন এ ক্লাস গুলাকে আমরা এমনিতে ইম্পর্টেন্স দিচ্ছিলাম, হ্যাঁ। সো তাহলে সেটা কোনগুলা? এভি, এই, এডি। সো ওটা ম্যাচ করলো, ঠিক আছে, এভি, এই, এডি কে আমার ক্যাটাগরি 1-এ রাখা উচিত। বাট এখন আমাদের আর্গুমেন্টটা হচ্ছে যে কোনো কিছু জিনিস থাকতে পারে যেগুলার দাম একটু কম হওয়ার কারণে সে ডি বা সি ক্লাসে চলে যাচ্ছে ইভেন, কিন্তু সেগুলো ছাড়া আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। ওদেরকে তো কোনোভাবে এটা মানা যায় না যে ওদের মনিটরিংটা কম হবে। সো তার মানে আমরা বলতে চাচ্ছি যে এভি, এই, এডির সাথে একটু কাইন্ডলি বিভি আর সিভি ক্যাটাগরিকে ঢুকায় ফেলো। সো দ্যাটস ওয়াই দেখো ক্যাটাগরি 1 হচ্ছে আইটেমস বিলঙ্গিং টু
এভি, এই, এডি, বিভি এন্ড সিভি সাব ক্যাটাগরি গুলোকে মিলে আমরা ক্যাটাগরি 1 বানাবো, এবং এদের জন্য আমরা যে প্রথম ম্যানেজমেন্ট পলিসি মেনটেন করবো। ক্যাটাগরি 2 কে আমরা রাখবো হচ্ছে বি, বিডি আর সি, এই তিনটা সাব ক্যাটাগরি মিলে হবে আমাদের ক্যাটাগরি 2, যাদের জন্য হচ্ছে যে মাঝামাঝি ম্যানেজমেন্ট পলিসি। আর লাস্ট পলিসি যেটা যেটা কাইন্ড অফ আমরা সবচেয়ে আসলে ইগনোর করতেছি ইন এসেন্স, সেটা ক্যাটাগরি 3, ওটা কি সিডি আইটেম, যেটা না দামের দিক থেকে হচ্ছে অ্যাটলিস্ট বি লেভেলেও উঠতে পারতেছে, না ইম্পর্টেন্সের দিক থেকে এসেনশিয়াল লেভেলে উঠতে পারতেছে। সো সেটা আমার আসলে আমি এটা ছাড়া অনেক দিন আমি কাজ চালিয়ে যেতে পারবো, আবার ওইটার দামও একদম সস্তা, ঠিক আছে। সো ওইটা হচ্ছে সিডি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ওইটা হচ্ছে ক্যাটাগরি 3। সো এটা একটা চমৎকার টেকনিক কিন্তু আসলে, হ্যাঁ, যে আমি এবিসি যেটা সবাই জানে এইটা তো ইউজ করতেছি, প্লাস ভিডির কনসেপ্টটাও মার্জ করে ফেললাম, যেটা আনঅফিসিয়ালি মানুষজন অতটা সিস্টেমেটিক ওয়েতে ইউজ করে না। সো আমরা সিস্টেমেটিক ওয়েতে এইভাবে ইউজ করতে পারি এবং তাদের জন্য সেপারেট পলিসি মেনটেন করতে পারি, এবিসি ভিডি কাপলিং ম্যাট্রিক্স। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে টার্গেটটা, যে এবিসি ভিডি কাপলিং ম্যাট্রিক্সটা আমরা দেন যদি ইউজ করি, তাহলে হচ্ছে হিয়ার এভি আইটেমস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল, রাইট? এভি একদিক দিয়ে ভাইটাল, একদিক দিয়ে খুবই এক্সপেন্সিভ, আর সিডি আইটেমস আর দ্য লিস্ট ইম্পর্টেন্ট আইটেমস টু কন্ট্রোল, ইনফ্যাক্ট নো কন্ট্রোল, মানে একদম চিপেস্ট জিনিস, তারপর হচ্ছে এটা ছাড়া আমার অনেকদিন কাজ করতে পারি। সো এটার জন্য আমার তেমন কোনো মাথা ব্যথাই নেই। এভি, এই, এডি, বিভি এন্ড সিভি আইটেমস আর ইম্পর্টেন্ট টু কন্ট্রোল, অলদো সিভি আইটেমস আর চিপার, নেভারদালেস দেয়ার ভাইটালিটি মেক্স দেম ইম্পর্টেন্ট টু কন্ট্রোল। সো এখানেই এবিসির সাথে মেইন ক্ল্যাশটা লাগতেছে। এবিসি বলতেছে যে আরে সি এর মধ্যে যারা আছে এদেরকে মানে অত পাত্তা দিও না, হ্যাঁ, কিন্তু সে সিভি যখন আমরা তখন আমরা বুঝতে পারতেছি ও মাই গড, এটা ছাড়া আমার প্রোডাকশনই বন্ধ হয়ে যাবে। সো যদিও সে চিপ, বাট তাকে আমার রাখতে হবে ভালো মতো, ঠিক আছে। আরেকটা এটার কমন এক্সাম্পল হচ্ছে ধরো যেটা আসলে মানে হ্যাঁ এইটার ক্ষেত্রে হইতে পারে, বা ইভেন এই এক্সাম্পল ইভেন এসডি এর ক্ষেত্রেও কাজে লাগতে পারে, যে ডিফিকাল্ট টু অ্যাকোয়ার, সেটা হচ্ছে তোমাদের একটা হয়তো ধরো দামি বই হারায় যেতে পারে, দামি মানে ধরো 1000 টাকার ধরো একটা বই হারায় যেতে পারে, তোমরা হয়তো অতটা কেয়ার করবা না, বাট মেবি সস্তা একটা ধরো, সস্তা বলতেছি ইন টার্মস অফ মানি, যে ওটা তো তুলতে বা ওটা যেটা ধরো তোমার একটা সার্টিফিকেট বা তোমার এনআইডি, ঠিক আছে, এগুলা হারায় গেলে এক, এইটা হয়তো আহামরি এক্সপেন্সিভ না, সো বাট স্টিল তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। দুই, এটা ডিফিকাল্ট টু অ্যাকোয়ার, মানে একবার হারায় গেলে এটা এখন তোলার জন্য তোমার অনেক একটু ঝামেলা ফেস করতে হবে। সো দ্যাটস ওয়াই এটা এসডি কনসেপ্টের সাথেও যায়, আবার ভিডি কনসেপ্টের সাথেও যায়, যে সার্টিফিকেট বা এই যে এনআইডি, এগুলো আমাদের জন্য আসলে মেনটেন করা দরকার ভালো মতো, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে। তারপরে আরেকটা চমৎকার এক্সাম্পল কি, অ্যান এক্সাম্পল অফ সাচ আইটেম, হ্যাঁ, যেটা খুবই চিপ বাট দেয়ার ভাইটালিটি মেক্স দেম সুপার ইম্পর্টেন্ট, সেটা কি, অক্সিজেন রেগুলেটর ইন হসপিটাল, ঠিক আছে। অক্সিজেন রেগুলেটর কিন্তু খুবই চিপ, কিন্তু তুমি এটা ছাড়া তো অক্সিজেন সিলিন্ডার বা তুমি যে কাউকে অক্সিজেন প্রোভাইড করবে ওটা তুমি করতেই পারবা না। সো এটার জন্য তখন মানুষজন মারা যাবে, তোমার হসপিটালে এত ভাঙচুর হবে। সো তুমি যদি এখন বলো যে আরে দূর চিপ জিনিস, ঠিক আছে, ফেলা রাখা দাও, ঠিক আছে, তুমি টেরও পাও নাই কখন তোমার শেষ হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এমন এক জায়গায় রাখছো তুমি মনিটর করতেছো না, সেখানে পানি লিকেজ হয়েছে, ঠিক আছে, বা কোনো প্রবলেম হয়েছে, সো তোমার এখন রেগুলেটরি নাই। সো অল অফ এ সাডেন এখন তোমার রেগুলেটর কিনে তারপরে বাইরে থেকে আনতে হবে, বাট বাই দিস টাইম মেবি তোমার পেশেন্ট কয়েকজন মারা পড়ে যেতে পারে, তোমার হসপিটাল খবর হয়ে গেল, তোমার রেপুটেশন শেষ, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের, যে জাস্ট এবিসি আমাকে সবকিছু কভার করতেছে না, বাট এবিসির সাথে যদি আমি ভিডিটাকে মার্জ করে ফেলতে পারি, এটা ভেরি গুড, হ্যাঁ, আমার জন্য খুবই চমৎকার একটা সে মেথড আমাকে দিচ্ছে ক্লাসিফাই করার জন্য এবং মনিটরিং যে পলিসিটা আমি ডেভেলপ করব সেটার জন্য। ঠিক আছে, আজকে আমাদের ইনভেন্টরি ক্লাসিফিকেশন টার্গেট ছিল এই পর্যন্ত, আমরা মোটামুটি কভার করলাম। নেক্সট দিন আমরা দেখবো একটু ছোট্ট করে এসডি, নাথিং বিগ ডিল এটা, আর মেইনলি আমাদের ফোকাস থাকবে এফএসএন ক্লাসিফিকেশন। এটা আমরা অ্যাকচুয়ালি একদম ক্যালকুলেশন করব, কিভাবে এই টেবিলটা আমরা জেনারেট করতে পারি, হ্যাঁ, দেন আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, ক্যালকুলেট করে আমরা মাল্টিপল আসপেক্টে কিভাবে মার্জ করে আমরা এফএসএন ক্লাসিফিকেশনটা করতে পারি, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। দেন টাইম থাকলে আমরা ফার্দার আগায় যাবো। হ্যাঁ, দেন ডান। লাস্ট হচ্ছে 5 মিনিটস হচ্ছে তোমাদের জন্য, তোমাদের কোনো কোশ্চেন বা কনসার্ন আছে কিনা? ওকে, ঠিক আছে, তাইলে থ্যাংক ইউ। আমরা আমাদের নেক্সট হচ্ছে বুধবারে মনে হয় ছুটি, রাইট? আমাদের মনে হয় কোনো বন্ধ আছে। তো যাই হোক, মানে আমাদের মনে হয় নেক্সট ক্লাস একবারে বৃহস্পতিবারে হইতে পারে, আমি যদি কোনো কিছু মিস না করে থাকি। কি জন্মাষ্টমী বা কোনো কিছু দেখছিলাম মনে হয়, যাই হোক পরে দেখবো নি আমি। কেউ জানো নাকি, সামিও জানো নাকি? জন্মাষ্টমী তো এই উইকে ছিল আর কি। ও, ওটা অলরেডি চলে গেছে না?
এই বুধবারে ছিল, ওকে, এই বুধবারে চলে গেছে আমাদের কি? ও তাইলে কোনো বন্ধ আর সামনের কি কোনো বন্ধ আছে বুধবারে? দাঁড়াও দেখি তো। টুট 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 টুট। আখেরি চাহার সোমবার তোমাদের কি বন্ধ থাকে? আখেরি চাহার সোমবারে? এটা তো মনে হয় গভর্নমেন্ট হলিডে হওয়ার কথা। তো আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, দেখবো নি। সো মেবি দেয়ার ইজ এ চান্স বুধবার দিন ক্লাস নাও থাকতে পারে, আমাদের একবারে হয়তো বৃহস্পতিবারও হইতে পারে। আর ক্লাস হইলে তো হইলো, নো প্রবলেম, সমস্যা নেই। তো ঠিক আছে, এই আর কি। তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। আর আমাকে পরে তোমরা যে অ্যাটেন্ডেন্স স্ক্রিনশটটা একটু কাইন্ডলি পাঠিয়ে দিও।